নমস্কার শ্রোতা বন্ধুরা, যারা লাইভে আজকে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে এই মুহূর্তে আমরা শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা সবকিছুই জানাচ্ছি এবং আমরা আশা করব যে আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবং সেই সঙ্গে আমরা উত্তরসূরি গ্রুপ এবং এই গ্রুপের অ্যাডমিন অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্যকেও আমরা অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে তিনি আমাদের এই আলোচনা গুলো তিনি আয়োজন করছেন এবং চালিয়ে যাচ্ছেন। অসংখ্য ব্যস্ততার মধ্যেও আমি জানি তিনি সাংঘাতিক ব্যস্ত মানুষ। এই ব্যস্ততার মধ্যেও তিনি এগুলো চালিয়ে যাচ্ছেন। এজন্যে আমরা আজকে যে আলোচক আছেন এবং আমি সঞ্চালক, আমাদের দুজনের তরফ থেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেই ফেলেছেন যে আজকে সাহিত্য সমালোচনা বিষয়টার তৃতীয় পর্বে আমরা এখানে মিলেছি সবাই। তো ইতিমধ্যে আমরা সাহিত্য সমালোচনা নানা দিগন্ত এই বিষয়ে দুটো আলোচনা শুনেছি। তো আলোচক ছিলেন এই মুহূর্তে সমালোচনা সাহিত্যের অন্যতম স্থপতি, তত্ত্ববেত্তা অধ্যাপক তপোধীশ ভট্টাচার্য। নতুন করে বলার প্রয়োজন নেই যে তিনি শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, একাধারে প্রাবন্ধিক ও কবি। হ্যাঁ, সাহিত্য সমালোচকও তিনি। কয়েকটি ছোট গল্পও লিখেছেন, সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন শতক্রতু, অজস্র বই প্রকাশ করেছেন। তো এখনো তার কলম থেমে যায়নি, এখনো তিনি সৃষ্টিশীল আছেন। উত্তরসূরি পেজের যারা নিয়মিত দর্শক তারা তার পরিচয় জানেন। ব্যস্ত মানুষটিকে আমরা আজও আমাদের মধ্যে আবার পেয়ে ধন্য হয়েছি। তিনি যে আমাদের সময় দিচ্ছেন, অমূল্য আলোচনায় ঋদ্ধ করছেন, সেজন্য আমরা আবারও উত্তরসূরি গ্রুপের পক্ষ থেকে, সমস্ত দর্শক শ্রোতার পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তার কাছে আমাদের ঋণের অবধি নেই। ধন্যবাদ। তো আমরা জানি যে ইতিমধ্যে সমস্ত বিশ্ব সাহিত্য তথা বাংলা সাহিত্য তো বটেই, সাহিত্য সমালোচনার ধরন, প্রক্রিয়া বদলে গেছে এবং সমালোচনার পুরনো ধ্যান ধারণা এখন আর নেই। তো আজ আমরা বিশ্বের এমন এক সাহিত্য তাত্ত্বিককে নিয়ে আলোচনা করতে বসেছি, যিনি পাঠককৃতি বিশ্লেষণের ধারাকে আকরণবাদ থেকে আকরণোত্তরবাদী পর্যায়ে উন্নীত করেছিলেন এবং সেই সঙ্গে পড়ার প্রক্রিয়াকেও আমূল পাল্টে দিয়ে একটা সানন্দ আবিষ্কারে রূপান্তরিত করেছেন। ওই যে জীবনানন্দ একটা কথা বলেছিলেন না, সবাই কবি নয়, কেউ কেউ কবি। তো আমরাও বলি মাঝে মাঝে, সবাই পাঠক নন, কেউ কেউ পাঠক। তো এই যে পড়ার প্রক্রিয়াকে বদলে দিয়েছিলেন যে সাহিত্য তাত্ত্বিক, হ্যাঁ, আমি যার কথা বলতে চাইছি তিনি আর কেউ নন,
ফরাসি সাহিত্যতাত্ত্বিক রোলা বার্থ। তার জন্ম 1915 সালের 12 নভেম্বর ফরাসি দেশের শেরবুর্গ শহরে। তার জন্মের 1 বছর পর অর্থাৎ 1916 সালের 26 অক্টোবর রোলা বার্থ তার বাবা লুই বার্থকে হারিয়েছেন একেবারে চিরতরে। এরপর নানাভাবে বিড়ম্বিত হয়েছে তার জীবন, অন্তত শারীরিক এবং মানসিক দুদিক থেকে। তো এদিক থেকে কুসুম বিছানো ছিল না তার জীবনের চলার পথ, কিন্তু এই জীবন থেকেই তিনি অনেক তাৎপর্য নিংড়ে নিয়েছেন। অনুভব করতে পেরেছেন কোন তাৎপর্যই আসলে সংঘর্ষ ছাড়া অর্জন করা যায় না, এবং পাঠকৃতিকেও তিনি একটা সংঘর্ষের জায়গা, একটা যুদ্ধক্ষেত্র বলে ভেবেছেন। এটা আমরা আলোচনায় পরে আসব। এই যে অনুভব, এই অনুভবই রোলা বার্থ করে তুলেছে। এই বোধ তার পাঠকৃতি সংক্রান্ত ধারণাকেও তুমুলভাবে প্রভাবিত করেছে। তিনি আবিষ্কার করেছেন, টুডে রাইটিং ইজ অ্যান অ্যাক্ট অফ মিলিটেন্স and in no sense democratic decorative activity। এই যে ডেকোরেটিভ অ্যাক্টিভিটির কথা বলা হলো, বার্ট বলেছেন, তা তো অবশ্যই প্রাতিষ্ঠানিক সাহিত্যের দিকেই ইঙ্গিত করে। তো আজকে যিনি আলোচক আছেন, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, তার কাছে আমাদের প্রশ্ন, কিভাবে আমরা বুঝে নিতে পারি কোনটা সাহিত্য আর কোনটা লেখা? অর্থাৎ আমরা সাহিত্য ও লেখার পার্থক্যকে রোলা বার্থকে অনুসরণ করে কিভাবে বুঝতে পারব? এবং এই প্রশ্নটা বোধহয় আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আলোচক তার আলোচনায় এ প্রশ্নের উত্তর দিয়ে আমাদের ঋদ্ধ করবেন। ধন্যবাদ বিশ্বজিৎ। তো কথা হচ্ছে যে কোনো কথা শুরু করার আগেও উক্ত কিংবা অনুক্ত, উচ্চারিত কিংবা অনুচ্চারিত কিছু প্রাক কথন থাকে। সেটা একটু যদি মনে না রাখি, তাহলে চট করে কোনো তাত্ত্বিক সমস্যায় আসা একটু অসুবিধে। তো আমরা তো শুনলাম যে রোলা বার্থ আজ থেকে 105 বছর আগে জন্মেছিলেন ফ্রান্স আর স্পেনের সীমান্তবর্তী একটা জায়গায়, যেটার নামও বলেছে শেরবুর্গ। সেটা ফ্রান্সের দক্ষিণ পশ্চিম যে দিকটা, তার কাছাকাছি, এবং তার একটু পরেই স্পেন। তো এটা এমনি সবার অবগতির জন্য বললাম। তো যে প্রশ্নটা করেছে যে সাহিত্য আর লেখার মধ্যে এটা কি, এটাতে আসার আগে আমি ধরে নিচ্ছি যে আমরা প্রত্যেকেই কিন্তু একটুখানি প্রাথমিক স্তরে আছি সাহিত্য তাত্ত্বিকদের বোঝার পক্ষে। তো সেই জন্যে সাহিত্য কি, লেখাই বা তার থেকে আলাদা কেন, এটা যদি একটু আগে থেকে বুঝতে না চাই, তাহলে সম্ভবত কোথাও একটা সংযোগের অভাব ঘটে যাবে আমার সঙ্গে দর্শক শ্রোতাদের। তো সেই জন্যে আমি শুধু 2-4টে কথাই বলবো। যে হ্যাঁ, এটা ঠিক যে সময়ে তিনি
তত্ত্বভুবনে পরিক্রমা করেছেন, সেই সময়টা ফ্রান্সের সাংস্কৃতিক ইতিহাসে ভীষণই গুরুত্বপূর্ণ। মোটামুটি 1948 এবং 49 সাল, ওই সময়ে ক্লদ লেভি স্ট্রাউস, উনি একজন ডাকসাইটে নৃতত্ত্ববিদ ছিলেন, যাকে অ্যানথ্রোপোলজিস্ট বলি আমরা, ক্লদ লেভি স্ট্রাউস। তো তিনি প্রথম আরেকটু মধ্য ইউরোপের, বিশেষ করে আজকে যেটা চেকোস্লোভাকিয়া, না ভুল বললাম, কারণ চেকোস্লোভাকিয়া আমাদের সময় ছিল, এখন সব টুকরো টুকরো হয়ে গেছে। সে যাই হোক, ওই আমরা যাকে চেকোস্লোভাকিয়া বলে জানতাম, তার রাজধানী প্রাগ নগরে এক ডাকসাইটে ভাষাতাত্ত্বিক ভাষাবিজ্ঞানী ছিলেন, যার নাম হচ্ছে ফার্দিনান্দ দা সোসিওর। তার একটা বই বেরিয়েছিল যে সময়ে আমাদের বার্থ, রোলা বার্থ নিতান্ত শিশুকালে ছিলেন, 1 বছর বয়স টয়স, সেই সময়ই বেরিয়ে গিয়েছিল তার কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। এই কথাটা কেন বলছি? আমার ধারণা যে বিশ্বজিতের পরবর্তী কোনো প্রশ্নে এটা আরো স্পষ্ট হয়। আমি ধরে নিচ্ছি যে সে কি প্রশ্ন করতে পারে আমাকে, সেই জন্য বলছি। তো এই যে কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, সেও একটা আশ্চর্য বই। খুবই সংক্ষেপে বলছি, এটা সসিউরের বই বটে, কিন্তু সসিউর সেটা লেখেননি। তার মানে হচ্ছে বড় অকালে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। অসাধারণ এক অধ্যাপক ছিলেন তিনি, কিন্তু তার সৌভাগ্য যে তিনি এমন কয়েকজনকে তার শ্রেণীকক্ষে ছাত্র হিসেবে পেয়েছিলেন, যারা পরবর্তী বিশ্বে, শুধু চেকোস্লোভাকিয়ায় বা ইউরোপেই নয়, পৃথিবীর সর্বত্র বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, নৃতাত্ত্বিক ইত্যাদি হিসেবে পরিচিত হয়েছেন। তো তারা যখন দেখলেন তাদের মাস্টার মশাই অকালে চলে গেছেন পৃথিবী ছেড়ে, আচমকা মনে হলো তিনি কত বড় মাপের চিন্তাবিদ ছিলেন তো আমরা জানি, কিন্তু অন্যরা তো জানে না। তিনি তো কোনো বই লিখে যাননি। তখন তারা একসঙ্গে বসে, তারা সহপাঠীরা, তারা নিজেদের মধ্যে যে ক্লাসে যে নোট নিত, আমরা যখন ক্লাসে পড়িয়েছি, কোনো কোনো ছাত্রছাত্রী নোট নিত বটে, তো তারা একসঙ্গে নিজেদের মধ্যে ওই ক্লাস নোট বিনিময় করে বিপুল অধ্যবসায়, তার চেয়েও বেশি তাদের মাস্টারমশাইয়ের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং অনুরাগ বশত তারা সবাই মিলে একটা বই সম্পাদনা করলো, এবং এটাই কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। তো এটাতে আমরা হয়তো, আমি অনুমান করছি, বিশ্বজিৎ ফিরে আসবে আবার তার কিছু বক্তব্যে। তা আমি এখানে কেন বললাম যে কত আগে ভাষা বিজ্ঞানে তিনি যে শিবরাত্রির সলতেটা জ্বালিয়েছিলেন, তার আলো বিচ্ছুরিত হলো মানুষের কত চিন্তার দিগন্তে, এবং সেই বিচ্ছুরিত আলো থেকেই, যার নাম আমি এইমাত্র করেছি, নৃতত্ত্ববিদ ক্লদ লেভি স্ট্রাউস, যার লেখা স্ট্রাকচারাল এনথ্রোপোলজি পৃথিবী বিখ্যাত পেঙ্গুইন থেকে 2 খণ্ডে বেরিয়েছে, ওই স্ট্রাকচারাল এনথ্রোপোলজি আবার জন্ম দিল আমরা যেটাকে আকরণবাদ বলছিল। এই শব্দটা আমারই তৈরি করা, স্ট্রাকচারালিজম। আমি কাঠামোবাদ, গঠনবাদ একদম পছন্দ করি না। কেন করি না সেটা হয়তো কোথা থেকে সবাই বুঝতে পারবেন। কারণ আমরা যখন বিশেষ কিছু প্রকাশ করতে চাই, সাধারণ ভাষায় তো কুলোয় না, তাই নতুন নতুন ভাষা তৈরি করতে হয়, যেটাকে আমরা বলি একটা পারিভাষিক দোতনা তৈরি করতে হয়। এই পরিভাষা ব্যবহার না করে কোনো গভীর চিন্তাগর্ভ ভাবনা প্রকাশ করা চলে না। তো যে ওই রকম যে সসিউর, ফার্দিনান্দ দা সোসিউর,
ভাষা বিজ্ঞান পড়াতে গিয়ে এমন কিছু পারিভাষিক শব্দ আমাদের উপহার দিয়েছিলেন, সেইগুলো ক্লদ লেভি স্ট্রাউস হয়ে পরবর্তীকালে কয়েকজন প্রধান চিন্তাবিদের ওপর এসে বর্তেছিল। এদের মধ্যে একজন হচ্ছেন রোলা বার্থ, যিনি 105 বছর আগে জন্মেছিলেন। আর রোলা বার্থ ছাড়া অন্য যারা আছেন তাদের মধ্যে এরা প্রত্যেকেই পৃথিবী বিখ্যাত। কেউ ফ্রান্স বিখ্যাত বা ইউরোপ বিখ্যাত এরকম না, সবাই পৃথিবী বিখ্যাত। তাদের নিয়ে আমাদের বাংলা ভাষাতেও চর্চা হয়, যেমন মিশেল ফুকো, যেমন জাক দেরিদা, যেমন ফরাসি কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত ছিলেন তেমন একজন, যার নাম লুই আলতুজের। এবং পঞ্চম জন হচ্ছেন যিনি ফ্রয়েডের চিন্তা ভাবনাকে নতুন খাতে বইয়ে দিয়েছিলেন। সেই অত্যন্ত দুরূহ দুরূহ তার চিন্তা ভাবনা। তো তিনি হচ্ছেন জাক লাকা, এই পঞ্চপ্রধান। এদের মধ্যে একজন হচ্ছেন রোলা বার্থ। তো রোলা বার্থ যখন তার প্রথম বইটি দিয়ে সবাইকে চমৎকৃত করে ফেললেন, সেটা হচ্ছে 1953 সাল। এবং তার প্রথম বইটার নাম, যেটা দিয়ে সবাইকে চমৎকৃত করেছিলেন তিনি, সেটা হচ্ছে, বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে আমাদের, রাইটিং ডিগ্রি জিরো, যাকে বলে শূন্যবিন্দুর লিখন। এই যে রাইটিং, লিখন, এটাকে পরে আরো অনেকে ব্যবহার করেছেন, বিশেষভাবে দেরিদা ব্যবহার করেছেন। এবং ফরাসি ভাষায় হচ্ছে এক্রিচার, ECRITURE, এক্রিচার মানেই লেখা। তো আমি একটু ঘুরে এলাম, কারণ এই কথাগুলো না বললেই নয়। তো এই যে রাইটিং ডিগ্রি জিরোর মধ্যে শূন্যবিন্দু লিখন, এটা কি জিনিস? তার মানে হচ্ছে, আমি যথাসম্ভব সহজ করে বলছি, একটা জিনিস বলি, তত্ত্ব কথা কিন্তু একেবারে সহজ পাচ্য ব্যাপার নয়, এবং খুব যে সহজিয়া ভাবে তাকে বিবৃত করা যায় তাও নয়। তবু আমি এত বছর ধরে তো এই চেষ্টাই করে যাচ্ছি, সেজন্য আমি এই আশ্বাসটুকু দিতে পারি, আমরা যদি প্রথম কথাটা প্রথম এবং পরের কথাগুলো পরে বুঝতে চাই, এবং খুব মনোযোগ দিয়ে বুঝতে চাই, অধ্যবসায় দিয়ে বুঝতে চাই, অভিনিবেশ দিয়ে বুঝতে চাই, তাহলে এমন কিছু কঠিন টঠিন নয়। আর কঠিন হবেই বা কেন? সবই তো মানুষের জন্য। এটা ভারী চমৎকার কথা এই রোলা বার্থেরই আছে, সেটা আমি পরে বলছি, এক্ষুনি নয়। আমাদের এই মুহূর্তে আমাদের আলোচ্য হচ্ছে, যেটা বিশ্বজিৎ যেটা বলেছিলেন, সেটা কিন্তু ওই রাইটিং ডিগ্রি জিরো দিয়েই শুরু হয়েছিল, শূন্যবিন্দু লিখন। তার মানে ধরে নিন, শূন্যবিন্দু লিখন মানে কি, রাইটিং ডিগ্রি জিরো মানে এর আগে পর্যন্ত যা কিছু লেখা হয়েছে, তার মানে শুধু 20 শতকের কথা বলছি না, 20 শতকে, সেই 50 দশকে আসার আগে যত জ্ঞান ভান্ডার সঞ্চিত হয়ে রয়েছে মানুষের পৃথিবীতে, এই সব মিলিয়েই তৈরি হয়েছে সাহিত্যের এক বিপুল ঐশ্বর্য। নিশ্চয় এটা কেউ অস্বীকার করবে। আর সাহিত্যের এই বিপুল ভান্ডার মানে কি? নানা ধরনের অন্তর্বস্তু, নানা ধরনের রচনা শৈলী, নানা ধরনের প্রকরণ, এবং এই সব মিলিয়েই একটা সাহিত্য তৈরি হয়। তো সাহিত্যের ইংরেজি তো আমরা সবাই জানি, হ্যাঁ, লিটারেচার। আবার এই যে আমি একটা শব্দ মাঝে মাঝে ব্যবহার করে থাকি আমার বইপত্রে লেখায়, সেটা হচ্ছে সাহিত্যিকতা, অর্থাৎ যার মধ্যে সাহিত্যের ভাবটা। তার মানে কিনা ওই অন্তর্বস্তুর প্রতি নিষ্ঠা, প্রকরণ সম্পর্কে ধারণা, রচনা শৈলী সম্পর্কে নিখুঁত
যে প্রয়োগ সামর্থ্য, এইগুলো নিয়ে সবকিছু মিলিয়েই যে জিনিসটা তৈরি হয়, যেটাকে আমি ওই সাহিত্যিকতা বললাম এই মাত্র, ইংরেজিতে তাকে বলে লিটারেরিনেস। আচ্ছা, এইবার একটুখানি থেমে শব্দটাকে দেখি। লিটারেরিনেস, লিটারেনেসটাকে বাদ দিই, থাকলো লিটারেরি। যে এই জিনিসটার বলো তো দেখি, আমি একটু ইংরেজি মিশিয়ে সব বাংলা বাক্য ব্যবহার করব বুঝাবার জন্য, অন্য কিছুর জন্য নয়, যে এটা লিটারেরি মেরিট কি, অর্থাৎ সাহিত্য হিসেবে এর গুণ কি, কিংবা ডিমেরিট কি, দোষ কি, ইত্যাদি। তার মানে লিটারেরি আমরা তো, আমাদের হয় কি জানেন তো, কেন আমরা তত্ত্ব নিয়ে অনেক সময় নাজেহাল হই, আর প্রতিটি শব্দই ওজন করে যেখানে বলতে হয় সেটা হচ্ছে কিন্তু তত্ত্ব বিষয়ক প্রতিবেদন। ওখানে কিন্তু শিথিল ভাবে কথা বললে চলে না। আমরা শ্রেণীকক্ষের বাইরে, বা বলা ভালো আমাদের যে জীবন এবং জগৎ, সেই জীবন এবং জগতে পর্যটন করতে গিয়ে আমরা শিথিল ভাবে অনেক কিছু ব্যবহার করি, কিন্তু লিটারেরি হচ্ছে সেই গুণ যাতে আপনি শিথিল ভাবে কিছু বলতে পারবেন না, বললে সেটা লিটারেরি থাকবেন না। অর্থাৎ কিনা খুবই মেপে জোখে, এবং পেছনে যে পরম্পরাটুকু আছে সেই যাবতীয় পরম্পরার নির্যাসটাকে আত্মস্থ করে নিয়ে আপনি যখন লিখতে বসলেন, তখন আপনার ভেতরে কিন্তু ওই ঐতিহ্য, ওই পরম্পরা, ওই যে লিটারেরিনেস বলেছি আমি একটু আগে, সাহিত্যিকতা, সেটাই কাজ করে। তো তো আমাদের রোলা বার্থ আমাদের কিন্তু প্রথম বইতেই একটা হুঁশিয়ারি দিচ্ছেন যে সাবধান, সতর্ক হও। তুমি যখন ভাবছো আমি তো পরম্পরাগত ভাবে যে ভাবে চলে এসেছে সবকিছু, অন্তর্বস্তু কিভাবে বেছে নেব, কিভাবে আমি প্রকরণ বেছে নেব, কিভাবে আমি আমার রচনা শৈলী সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছবো, আমার আরম্ভ বিন্দু কোথায়, আমার লক্ষ্যই বা কি, এই সব কিছু নিশ্চয় আমি সেখান থেকে নেব। কিন্তু তাতে হবে কি, আমি চাই বা না চাই, আমার উপর অনেক অদৃশ্য বাঁধন, নিয়মাবলী আমাকে বেঁধে রাখবে। তার মানে আমি একজন মুক্ত লেখক হতে পারবো না। মুক্ত কথাটা লক্ষ্য করুন, ইংরেজিতে ফ্রি বলে বুঝতেই পারা যায়, কিন্তু মুক্ত কথাটার মানে হচ্ছে, আসল মানে, ভেতরের মানে হচ্ছে কোন ধরনের যে অভ্যাসের রুদ্ধতা যেন আমাদের বদ্ধ না করে। তার মানে হচ্ছে আমাকে যদি মুক্তির দিকে যেতে হয়, তাহলে আমাকে পুরনো যে দৃশ্য অদৃশ্য শেকল, সেই সবগুলো এড়িয়ে গিয়ে নতুন ভাবে কিছুর সূত্রপাত করতে হবে। যখনই আমি নতুন কিছু লিখব, তার মানে কি, তার মানে সেই মুহূর্তে আমার একটা নতুন জন্ম হচ্ছে, সেই মুহূর্তে আমি নতুন ভাবে শুরু করছি। তো নতুন ভাবে সেই শুরু করতে পারে যার কাঁধে সিনবাদের সেই সিনবাদের গল্পটা জানেন তো, ওই সিনবাদের ঘাড়ে যে সেই বুড়ো দানবটা চেপে বসেছিল, তো ওই সিনবাদের ঘাড়ে চাপা বুড়ো দানবের মতন আপনার ঘাড়ে তখন কোনো পূর্ব শর্ত, আগে থেকে তৈরি করা শর্তাবলী, আগে থেকে তৈরি করা সিদ্ধান্ত, আগে থেকে তৈরি করা নান্দনিক অভ্যাস, কোনো কিছুই আপনার কাছে গ্রাহ্য হবে না, না হলে আপনি মুক্ত হবেন না। লেখা, যাকে ফরাসি ভাষায় একটু আগে বলেছি
এক ক্রিচার বলে, আমরা যখন সাহিত্য থেকে লেখাকে আলাদা করতে চাই, তবে খুব সহজভাবে বুঝে নিন, যাবতীয় অভ্যাসের রুদ্ধতা থেকে নতুন আরম্ভের মুক্তির দিকে যাওয়ার নামই হচ্ছে লেখা। আমি কিন্তু মোটেই আপ্তবাক্য বলছি না। আমার যখন যেমন ইচ্ছে হবে, মানে ইচ্ছে ঠিক নয়, আমার যখন যেমন মনে হবে, আপনাদের দু একটা দৃষ্টান্ত দিয়ে আমি বিষয়টাকে স্পষ্ট করতে চাইব। যেমন ধরুন, রোলা বার্থের কথাগুলো অবশ্যই কথা সাহিত্য সম্পর্কে বেশি প্রযোজ্য, কিন্তু যারা তত্ত্ব নিয়ে পড়াশোনা করেন, তিনি যদি মুক্তির দিকে যেতে চান, তাহলে তিনি মানুষের ভাষা যা সৃষ্টি করে, সেই সৃষ্টির মধ্যে তো কবিতাও, আপনি অনায়াসে তার মধ্যেও আপনি তার দৃষ্টান্ত খুঁজে পাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরুন জীবনানন্দ দাশের, আমরা তার রূপসী বাংলা পড়ে সবাই মুগ্ধ, ঠিক আছে, কিন্তু রূপসী বাংলা সঙ্গে আগের কোনো লেখার আপনি কোনো মিল পান? অর্থাৎ আগের যে সাহিত্যিকতার যে বোঝা, বার্ডেন কথাটা শুনতে খারাপ লাগে না ইংরেজিতে, তো সেইটা নয়, কিন্তু একটা বোঝা কিন্তু আপনাকে পেয়ে বসতে পারে, যদি মনে করেন যে জীবনানন্দ আগে কিরকম লিখেছিলেন আর এখন কিরকম লিখছেন, সম্পূর্ণ নতুন, যে বলেছি সম্পূর্ণ নতুন সূচনা। কিন্তু মনে করুন, তিনি যদি আরেকটা রূপসী বাংলা লিখতে চাইতেন, তাহলে কি এটা আরেকটা নতুন সূচনা বলতে পারতাম? বোধহয় নয়। ধরুন জীবনানন্দের 7টি তারার তিমির, তার ঘোড়া কবিতাটি, সপ্তক কবিতাটি আপনারা সবাই পড়েছেন। ওই যে মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে, কার্তিক আগেও ছিল বাংলা কবিতায়, জীবনানন্দ বহু ব্যবহার করেছেন, জ্যোৎস্নাও ছিল। মহিনের ঘোড়াগুলি ছিল কি? ছিল না। কিন্তু দেখুন, এদের সঙ্গে একটা নতুন বস্তু সম্বন্ধ তৈরি হচ্ছে, লেখা হচ্ছে সেই জিনিস, এটা জীবনানন্দের শব্দবন্ধ এসে যাচ্ছে, কিন্তু নতুন শব্দ সম্বন্ধ আপনি তৈরি করবেন না, এইখানেই থামবেন না। লেখা মানে হচ্ছে নতুন বস্তু সম্বন্ধ তৈরি করা। মানে কি বলুন তো? মনে রাখবেন, সাহিত্য মানে কিন্তু দর্শন। আপনি যাই করছেন তার মধ্যে একটা দার্শনিক কিছু একটা উদ্ভাসন থাকেই। অর্থাৎ নতুন বস্তু সম্বন্ধ মানে হচ্ছে নতুন অস্তিত্বের প্রত্যয়। এই বিষয়টা একটু বুঝে নিতে হবে। মনে করুন, রবীন্দ্রনাথের কত কবিতাই তো আমাদের মুখস্থ, তার কল্পনা কাব্যগ্রন্থের, যেটা এই মুহূর্তে যেটা মনে পড়লো সেটাই বলছি আপনাদের। দুঃসময় আজকাল খুব মনে পড়ে নানা কারণে, আমাদের দেশের এবং বৈশ্বিক পরিস্থিতি ভেবে, যে এখনই অন্ধ বন্ধ করুণা পাখা, এখনো সুমুখে রয়েছে সুচির সর্বর ইত্যাদি। এগুলো দৃষ্টান্ত দেওয়া আমার অভিপ্রেত নয়, আমি শুধু দু একটা ইঙ্গিত করতে চাইছি। এই মানুষটি যখন জীবনের শেষ কবিতাটি লিখছেন, ডিকশন দেখুন, কাব্য ভাষা পুরো আলাদা। এই সময় আর এখনো সুমুখে রয়েছে সুচির সর্বরই বলা যাচ্ছে না, কারণ এটা এখন বাঙালি পাঠকের অভ্যাসের মধ্যে এসে গেছে। আর লেখা মানে তো অভ্যাস থেকে মুক্তি, অর্থাৎ কিনা পুরাতনের পুনরাবৃত্তি নয়, সবকিছুর নতুন সূচনা। অতএব তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। জীবনের অন্তিম কবিতাটি যখন মুখে মুখে তিনি বলছিলেন, আর পাশে একজন প্রিয়জন লিখে নিচ্ছিল, তখনও কিন্তু
তিনি আসলে ইঙ্গিতে, তিনি রোলাবার্তের কথা কিছুই জানতেন না, জানবার কথাও নয়, কি করে জানবেন? কিন্তু সমস্ত সুচেতনা সুমনীষী যারা, তারা একরকম ভাবেন না। তো দেখুন কিভাবে আমরা বার্তের চিন্তাকে সম্বল করে আমরা আমাদের বিশ্ব, আমাদের সাহিত্য, আমাদের লেখালেখি সবকিছুকে পরিক্রমা করে আসতে পারি। এই যে জয় গোস্বামী উন্মাদের পাঠক্রমে যে ধরনের ভাষা সে ব্যবহার করেছে, ঘুমিয়েছ ঝাউ পাতায় কি সেটা পান? পান না। রণজিৎ দাস আমাদের লাজুক কবিতায় যেরকম লেখে, ঈশ্বরের চোখে কি সেরকম লেখে? কথাটা আর বাড়াচ্ছি না, কারণ আমাদের মূল কথা হচ্ছে আমার রাইটিং ডিগ্রি 0 মানে হচ্ছে এক কথায় বুঝে নি, যখনই আরম্ভ করব মনে রাখবো দৃশ্য অদৃশ্য সমস্ত সাহিত্যিক নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে গিয়ে আমি এক নতুন আরম্ভের সূচনা করছি। দিস ইজ রাইটিং ডিগ্রি 0। এবং সেইখানেই হচ্ছে শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। বুঝতেই পারছেন শেষের কবিতা থেকে বলছি, কিন্তু সেখানে এক অর্থে বলা হয়েছিল, আমি আমার অর্থে নিলাম আর কি। এটাই তো আমি করতেই তো পারি, আমরা সবাই করতে পারি, শুধু আমি কেন। শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। শুধু শূন্য বিন্দু শূন্য, শুধু শূন্য নয়, শূন্য, শূন্যের প্রতিশব্দ এখানে রিক্ত বলে ভাববেন না, বরং ভাবুন এইখানে শূন্য মানে হচ্ছে বিপুল সম্ভাবনাময় এক পরিসর, যাকে খনন করাই আপনার কাজ। যে সেটা করতে পারে সেই লেখক, সে যা করে তাই লেখা, ফরাসি ভাষায় তাই এক্রিচার, এবং তার সাহিত্যিকতার নিগড়ে বন্দী নয়। তো এইবার বিশ্বজিৎ, তুমি তোমার পরবর্তী স্বর নিক্ষেপ করো। আমরা খুব সুন্দরভাবে কথাগুলো বুঝে নিলাম। তো সাহিত্য এবং লেখার পার্থক্যটা তো, কারণ আমি আমার নিজের জীবনেও এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছিলাম। আমার যে স্থানীয় একটা দৈনিক সংবাদপত্রের আমি রবিবাসরীয়টা সম্পাদনার দায়িত্ব আমার উপরে পড়েছিল, এবং আমি ওটার নাম রবিবাসরীয়, রবিবার এগুলো লিখিনি। আমি দিয়েছিলাম ওই পেজের নামটা রবিবারের লেখা। বাহ, সবাই আমাকে তাই? জিজ্ঞেস করেছেন, হ্যাঁ হ্যাঁ, লেখা কেন এই নামে, কিন্তু এই পেজটা এখনো চলছে, আজকেও চলছে, রবিবারের লেখা। তো যাই ঠিক। হোক, আজকে আমরা বুঝে নিলাম যে সাহিত্য আর লেখার মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়। তো এখন একটু সরে এসে, অথবা হুম। ওইটার সঙ্গে সম্পর্ক রেখেও একটা প্রশ্ন আমরা করব, যে রোলাবার্ট জীবনের একটি পর্যায়ে রাজনৈতিক চিন্তার দিক থেকে বামপন্থার প্রতি ঝুঁকেছিলেন। তার যাপিত জীবনই হয়তো তাকে এ পথে নিয়ে এসেছিল। তো তার জীবনের কর্মকাণ্ডে এবং মননশীল লেখায় কি বামপন্থী চিন্তার কোনো প্রতিফলন পাওয়া যায়? হ্যাঁ, এটা যায়, এটা তার জীবনের প্রথম পর্বে সেটা ছিল। তবে মনে রাখতে হবে, যিনি আমাদের কাছে আকরণোত্তরবাদী মনীষী হিসেবে পরিচিত, আকরণোত্তরবাদ মানে কি? ইংরেজি করে বললে পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরিস্ট, এই তো। অর্থাৎ সব ধরনের কাঠামো থেকে পূর্বধার্য, কাঠামো মানেই কিন্তু ভাই পূর্বধার্য, আগে হ্যাঁ থেকে হ্যাঁ। ঠিক করা। সে মনে মনেই করো, আর প্রকাশ্যেই করো, আর প্রকট ভাবেই করো, আর অপ্রকট ভাবেই করো, আগে থেকে ঠিক করা একটা কাঠামো থাকে। ঠিক স্ট্রাকচারালিজমের দিক দিয়ে নেরেটিভ বা আখ্যানকে চমৎকার ভাবে বিচার করা যায়। প্রকৃতপক্ষে আমি যে 5 জনের নাম এখন করলাম, তারা প্রত্যেকে তার জীবনের চিন্তা জীবন বলবো,
বৌদ্ধিক জীবনের সূত্রপাত করেছিলেন কিন্তু আকরণবাদের আশ্রয়ে। আবার প্রত্যেকেই তার মধ্য থেকে নিষ্ক্রান্ত হয়েছিলেন। কেন? এর কারণ ওই যে যাপিত জীবন শব্দটা তুমি ব্যবহার করলে না, যারা প্রকৃত মনীষী তারা জীবন যাপনের এমনি দৈনন্দিন যে অভিজ্ঞতা, যার মধ্যে আপাতভাবে কিচ্ছু নেই, কিন্তু তার মধ্য থেকেই তারা শুধু রসদ সংগ্রহ করেন না, নির্যাসটুকু তারা আহরণ করে নেন এবং সেটাকে তাদের চিন্তারাজ্যে সম্পূর্ণ অনুপম ভাবে তারা ব্যক্ত করেন, বিচ্ছুরণ করেন বলা ভালো। তাদের ওই প্রকাশের মধ্যে বহুধা বিচ্ছুরণ থাকে। তো এই যে বহুধা বিচ্ছুরণ, সেটা কিন্তু আবার আকরণবাদে সম্ভব না। আমি ধরে নিচ্ছি যে এখানে নন্দিতা বসুর মতন একজন প্রাজ্ঞ অধ্যাপক এইমাত্র দেখছি দিল্লি থেকে তিনি শুনছেন, তিনি আমার পুরনো সহকর্মী, আমারও খুবই বন্ধুজন তিনি। তো তার মতো পাঠক যেমন আছেন বা শ্রোতা যেমন আছেন, তেমনি আরো যে অনেকে আছেন যারা শুধুমাত্র জিজ্ঞাসু, যারা হয়তো ততটা সুযোগ পাননি এইভাবে, তাদের সুবিধের জন্য আমি বলছি, নন্দিতাদির জন্য নয় ততটা, যে আকরণবাদে সবসময়ই লেখক হচ্ছে গিয়ে সর্বে সর্বা। লেখকের ইচ্ছা অনুযায়ী সবকিছু নিয়ন্ত্রিত হয়। তিনি যে আকরণ বা কাঠামো নির্ধারণ করে দেন, তাকে মান্যতা দেওয়া ছাড়া আমাদের উপায় থাকে না। দেখো বিশ্বজিৎ, আমি তো সংস্কৃতেরও ছাত্র, তুমি জানোই সেটা। এটা সংস্কৃত একটা বিখ্যাত প্রবচন আছে। সেই সংস্কৃত বিখ্যাত প্রবচনটি হচ্ছে এই রকম, পুরনো প্রবচন, যে অপারে কাব্য সংসারে কবিরে কহ প্রজাপতি যথা ঐরুচতে বিশ্বং তথেদং পরিবর্ততে। অর্থাৎ অপার কাব্য সংসারে কবি হচ্ছেন এক প্রজাপতি ব্রহ্মা, স্রষ্টা। তিনি যেভাবে চাইবেন, অভিপ্রায় প্রকাশ করবেন, সেইভাবে তার কাব্যের পরিবর্তন ঘটবে। অর্থাৎ যাকে তুমি পাঠকৃতি শুরুতে বলেছিলে, টেক্সট বা বয়ান, যে শব্দটা আমরা ইদানিং ব্যবহার করি, সেটা তার ইচ্ছে মতো বদলে যাবে, অর্থাৎ লেখক কেন্দ্রিকতা। আর পোস্ট স্ট্রাকচারের মধ্যে অনেক কথা আছে, কিন্তু আপাতত এই যে বলছি, আমরা যারা শুরুর কথাগুলো আজকে শুনছি, আমরা শুধু এইভাবে একটু বুঝে নিই, তাহলে খুব ভালো। তার উল্টো দিকে আছে পোস্ট স্ট্রাকচারালিজম বা আকরণোত্তর চেতনা, যেখানে কিন্তু লেখক নয়, পাঠকই সর্বেসর্বা। অর্থাৎ পাঠক তার পড়া বই থেকে, বয়ান থেকে, পাঠকৃতি থেকে কোন তাৎপর্য নিংড়ে নেবে, সেটা সম্পূর্ণত সেই পাঠকের রুচি, প্রস্তুতি, মানসিকতা, তার সামাজিক ও ঐতিহাসিক অবস্থান, এই সব কিছুর উপর নির্ভর করে। তো সেইখানে পাঠক সর্বেসর্বা। অর্থাৎ আকরণবাদের সঙ্গে আকরণোত্তরবাদের, স্ট্রাকচারালিজমের সঙ্গে পোস্ট স্ট্রাকচারালিজমের, এটা সবচেয়ে বড় তফাৎ। আকরণবাদের ইংরেজি স্পষ্টতই স্ট্রাকচারালিজম, আর আকরণোত্তরবাদ মানে হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম। তো আমরা স্ট্রাকচারালিজম আর পোস্ট স্ট্রাকচারালিজমের ফাঁদে এখন পড়তে চাই না, তাহলে এখান থেকে এটা আবার অন্য দিক দিয়ে আমাদের চলে যেতে হবে চিন্তা ভাবনা। আমি এই কথাগুলো না বললেই নয়, তাই বললাম। এখন আমরা যে রোলাবার্থকে নিয়ে ভাবছি, কতগুলো জিনিস লক্ষ্য করো। ওই যে যাপিত জীবনের কথা বলেছিলে না, দেখো এই মানুষটাকে একটু ভাবো তো। 1915 সালে তার জন্ম হলো। 1916 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন তার বাবা লুই বার্থ, এবং তিনি যুদ্ধে মারা যান। অনাথ তিনি, মায়ের সঙ্গে চলে এসেছিলেন
তার ঠাকুমার বাড়িতে, যেটা একটা গ্রামীণ আধা শহর ফ্রান্সের, এবং সেইখানে তার এত প্রিয় জায়গা ছিল, ওখানে তার পিসি তাকে পিয়ানো বাজাতে শিখিয়েছিলেন। পিসির নাম ছিল এলিস। এই এলিস পিসি যে শুধু পিয়ানো বাজাতে শেখাননি, তার ভাইপোর মনে খুব গভীরে অঙ্কুরিত করে দিয়েছিলেন সঙ্গীতের প্রতি তুমুল মুগ্ধতা, যেটা সারা জীবন তার স্থায়ী হলো। তাহলে দেখছো তো, এমনিতে মনে করি যে কত রকম ঘটনাই তো ঘটে, রোজ কতই কি ঘটে যাহা তাহা, ওই রবীন্দ্রনাথের একটু শব্দ ব্যবহার করলাম। কিন্তু তার জীবনে পিসির আদর এবং পিসির কাছে যে এই মিউজিকের শিক্ষা নেওয়া, আর ঠাকুমার অত্যন্ত আদরের নাতি হয়ে ওঠা। হ্যাঁ, তার দাদুও একজন জবরদস্ত মিলিটারি মানুষ ছিলেন, দাদামশাই অর্থাৎ কিনা মায়ের বাবা। তো তার কাছেও গিয়ে তিনি মাঝে মাঝে থাকতেন, তো তার বেশি প্রিয় ছিল ঠাকুমা। তারপর তার মা দ্বিতীয় বিয়ে করেন, সেদিকে তার এক সৎ ভাইয়েরও জন্ম হয়। সৎ ভাই বটে, কিন্তু আমাদের এই রূপকথার গল্পের মতন বা বাংলা সিরিয়ালের মতো মারামারি নেই ওখানে। দুই ভাইয়ের সাংঘাতিক মিল ছিল, এবং এই দুই ভাইকে নিয়েই তার মায়ের নাম আরিয়েতা, আমরা ইংরেজিতে বলি হেনরিয়েটা, ফরাসি উচ্চারণে হবে আরিয়েতা। তো ওই আরিয়েতা সঙ্গে তার যে মাকে তো সব ছেলেই ভালোবাসে, যদি সত্যিকারের ছেলে হয় মা ছাড়া তার কিছুই হবে না, মা নির্ভর জগৎ। কিন্তু রোলাবার ৬২ বছর বয়স যখন তার, সেই বয়স পর্যন্ত তিনি তার মায়ের ভীষণই কাছের একজন মানুষ ছিলেন। রোলাবার তো বিয়ে করেননি, এটার অন্য আরেকটা দিকও আছে, সে যাই হোক। এবং তার মা মারা যাওয়ার পরে তিনি আক্ষরিক অর্থে এত পণ্ডিত, বিশ্ববিখ্যাত তিনি ইতিমধ্যে, তিনি এত ভেঙে পড়েছিলেন। এবং তার মার মৃত্যু যখন হচ্ছে, ওই সময় তার জীবনের শেষ বইটা তিনি লিখেছিলেন, তার জীবদ্দশায় যেটা শেষ বই, তার নাম হচ্ছে ক্যামেরা লুসিডা। সেইখানে তার মায়ের জন্য হাহাকার, মর্মন্তুদ শোক, এবং ওই ফটোগ্রাফির ভেতরের যে তোমার সাইন, এই সাইনের প্রসঙ্গে আমাদের পরে আসতে হবে, যে চিহ্ন, এইগুলো সব মিলেমিশে গিয়েছিল। রোলাবার্তি আমাদের শিখিয়েছেন, পরে জাক দেরিদা ওই দিকে আমাদের গিয়েছেন, কিংবা একেবারে অন্যদিকে গিয়েছেন, যিনি তাকে নিয়ে একদিন আলোচনা করতে পারলে ভালো হয়, জানি না বিশ্বজিৎ, তিনি হচ্ছেন হ্যাঁ, বদ্রিলারের কথা বলছি। বিশেষ করে আজকের যা যে সময় ভারত, হ্যাঁ, আমাদের আজকের যে সময়, শুধু ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর যে সময় অত্যন্ত জটিল, যেদিকে দানব পিশাচের রঙ্গভূমিতে পরিণত হয়েছে আমাদের এই সাধের পৃথিবী এবং দেশ, এটা নিয়ে তার কাছ থেকে হয়তো আমরা এখনো অনেক কিছু পেতে পারি। বদ্রিলারের কথা আপাতত এই পর্যন্তই। তো রোলাবার তাহলে নিজের জীবন থেকে, যে দৈনন্দিন জীবনের যে যাপিত জীবন থেকে যা কিছু অনুভব, উপলব্ধি তিনি অর্জন করে নিয়েছিলেন, এই সবগুলোই তার কাজে লেগেছিল। তার মৃত্যুর পরেও তার বই বেরিয়েছে, কিন্তু আমি এদিকে যাচ্ছি না, কারণ আমরা তো তার বইয়ের কথাগুলো মাঝে মাঝে বলতেই হবে, বই ছাড়া তো আর তার কথা বলা যাবে না। কিন্তু এই যে মানুষটি যে সশিউরের দেওয়া যে চিহ্ন সম্পর্কিত যে বক্তব্য, সাইন, এই বিখ্যাত কথাটা তো রোলাবার্তি আমাদের প্রথমে শিখিয়েছেন, যে যা কিছু দেখছো বাপু তোমার চারদিকে, সমস্ত কিছুই চিহ্ন, শুধু দেখার চোখ চাই। যেটা আমি কিছুদিন আগে তোমার সঙ্গে আলাপনে আমি বলেছিলাম বিশ্বজিৎ, আমি কথাটাই বলতে খুব ভালোবাসি। শুধু উত্তরসূরি এই তোমার অন্তর্জালিক আলোচনায় নয়, অন্যত্রও আমি বলেছি, এটা বলাটা খুব জরুরি মনে করি। এক জোড়া চোখ থাকলেই যে আমরা দেখতে শিখি তা নয়, আমরা তাকাই, আমরা দেখি না। উই অনলি লুক অ্যাট, উই নেভার সি এনিথিং। তো এই যে
যারা দেখতে জানে না তাদের কাছে কোনো চিহ্নও কিন্তু থাকবে না। তিনি যে জিনিসটা রোলাবার সভ্যতাকে দিয়ে গেছেন অনেকখানি, সেটা হচ্ছে এই যে বিজ্ঞাপনেও আছে ওই একই সাইন। তুমি ঘর বানাও, বিল্ডিং এটা বানিয়ে নিলেই হলো কুদৃশ্য। হম, সে তারও একটা নিজস্ব চিহ্ন আছে। এই যে কথাটা তিনি জোরের সঙ্গে বললেন এবং ভাবছিলেন তিনি, এবং নানাভাবে তিনি বিস্তৃত করেছিলেন, সেটা তার দ্য ফ্যাশন সিস্টেম নামে তার একটা বই বেরিয়েছিল, ক্যামেরা লুসিডার আগে বেরিয়েছিল। সেই ফ্যাশন সিস্টেম বইতে এই যে ফ্যাশন যেটা বদলায়, আমরা মেয়েরা ছেলেরা আজকাল কত রকম ফ্যাশনের কত কিছু করে, এর পেছনে দীর্ঘ অধ্যবসায় এবং দীর্ঘ পাটিগণিত থাকে বাণিজ্যের। রোলাবার্তের কথা যে বলছি, বাণিজ্যিকীকরণের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যেহেতু এই অস্তিত্বের এই জগতের যা কিছু ফেনোমেনন দেখছো, ফেনোমেনন যেসব তত্ত্ববস্তু দেখছো, যেসব সেসব কখনো কখনো অবভাস বা ইলিউশন হয়ে যেতে পারে যদি তুমি সত্যিকারের চিহ্নের গুরুত্বটা না বুঝো। কোন ফ্যাশন কখন কিসের চিহ্ন হয়ে যায়, কোন বিজ্ঞাপন কখন আরো অনেক গভীর ব্যাধির দিকে তর্জনী সংকেত করে। মনে পড়ে আমাদের বেশ কিছু বছর আগে অনিডার বিজ্ঞাপন ছিল, ওই যে সিংওয়ালা দানব, মনে পড়ে বিশ্বজিৎ? হ্যাঁ, আমরা চমকে উঠেছিলাম। কি ছিল সেটা? যে তোমার বাড়িতে যে টিভিটা কিনবে সেটা হচ্ছে এনভি, যে তোমার যারা নেইবার তাদের এনভি। অর্থাৎ এটা বেরিয়েছে সেই খ্রিস্টিয়ান পৃথিবী থেকে যেখানে তাদেরই বাইবেল তাদের শিখিয়েছিল যে লাভ ইয়োর নেইবার এজ ইয়োর সেলফ, লাভ ইয়োর নেইবার, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে না, প্রতিবেশীর হিংসা উদ্রেক করবে তুমি। অর্থাৎ কাউন্টার ভ্যালু। আমি প্রতিমূল্যবোধ বলে আমার বাংলা বইতে আমি যা ব্যবহার করি, মূল্যবোধই যে থাকে শুধু পৃথিবীতে তা না, প্রতিমূল্যবোধও থাকে। আনন্দবাজার আমি নাম করেই বলছি, যখন বিশাল বিশাল হোর্ডিং এ বিজ্ঞাপন দেয়, আনন্দবাজার পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আমরা এগুলো হেসেছি, এগুলো শুনে টুনে। হম, কিন্তু এই যে বিষয়টা, এটার মধ্যে একটা অহংকারের একটা ঘোষণা আছে, এটাও তো একটা চিহ্ন। তার মানে দেখছো তো বিশ্বজিৎ, তোমার হ্যাঁ, হ্যাঁ, সাহিত্যই বলো আর লেখাই বলো, চিহ্নটা কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ নয়। সেটা ফ্যাশনে আছে, সেটা ফটোগ্রাফিক রিপ্রেজেন্টেশনে আছে, সেটা খবরের কাগজের কিংবা টেলিভিশনের বিপণনের নানা বিজ্ঞাপনে আছে, পোশাক আশাকের বিজ্ঞাপনে আছে, যে ফ্যাশন সিস্টেম বইটাতে তিনি দেখিয়েছিলেন। তার মানে কি বুঝতে পারছো তো, যে আমরা জানি সাহিত্য তত্ত্বের যে মানুষ, সে সাহিত্য নিয়ে কঠিন কঠিন কথা বলে, যেমন আমার দুর্নাম বাজারে, তাই না? আমার আড়াল নিশ্চয়ই আমার খুব দুর্নাম করো বিশ্বজিৎ, যে কি তিনি হ্যাঁ, কঠিন কঠিন কথা বলেন। হ্যাঁ, তো কঠিন কঠিন কথা নয়, এগুলো সবচেয়ে সহজ কথা। এইগুলো হচ্ছে ওই কানা মানুষের কাছে একটু চাঁদ দেখানোর মতো ব্যাপার, যে দেখো এইগুলো দেখতে হয়। এই জন্যই তো বাকটিন, মিখায়েল বাকটিন দ্রষ্টা চক্ষুর কথা এমন ভাবে বলেছিলেন, সিইং আই, অর্থাৎ শুধু তাকালেই হবে না এক জোড়া চোখ দিয়ে, দেখতেও শিখতে হবে। ওই দেখতে শেখানোর ব্যাপার যেটা বাকটিন বলেছিলেন, আর রোলাবার্থ সেটা জীবনে আগাগোড়াই সেটা করেছেন। এই যে ধরো রাইটিং ডিগ্রি জিরোর কথা প্রসঙ্গে আমরা একটু আগে বলছিলাম, যে সাহিত্যিকতা যা কিছু তোমাকে কতকগুলো নির্দিষ্ট নিয়মের নিগড়ে বন্ধ করে রেখেছিল, তুমি ভেবেছো তুমি মুক্ত, আসলে তুমি মুক্ত নও, তুমি তো রুদ্ধ। তোমার রুদ্ধতা থেকে মুক্তির দিকে নিয়ে যায় যদি তোমার পোস্ট স্ট্রাকচারালিজম বা আকরণকে পেরিয়ে যাওয়া। উত্তর মানে কি? উত্তর মানে আনসার নয়, পেরিয়ে যাওয়া, উত্তরণ।
কাঠামোর বন্দিশালা থেকে অনন্ত আকাশের দিকে যে পর্যটনের যে আনন্দ, তাই দেয় এখন উত্তরবাদ। এবং তাই তো আমাদের শিখিয়ে গেছেন রোলাবার সারা জীবন ধরে, প্রাণপণ, তার বিভিন্ন বইতে। কথা হচ্ছে কি জানো, তিনি তো চলে গেছেন এই পৃথিবী ছেড়ে আজ কত দিন হলো, 1980 সালে। তো তার জীবনের কথা বলছিলাম। এই মানুষটি 1934 সালে মারাত্মক তখনকার দিনে যক্ষা রোগে আক্রান্ত হলেন। 1947 সাল পর্যন্ত নানা সেনেটোরিয়ামে তার কাটলো, সেনেটোরিয়ামের বাইরেও কাটলো। যিনি 1934-এর আগে তার কৈশোরে এবং প্রথম যৌবনে যিনি তার মেধার জন্য গুরুমশায়েদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তার জীবন থেকে সবচেয়ে দুর্মূল্য তো সময়, সেই সময়ে চলে গেল। আরেকটা কথা আমি বলতে খুব ভালোবাসি। এক সময় আমি আমার শ্রেণীকক্ষে আমার ছাত্রছাত্রীদের বলতাম, যথারীতি তারা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়েছে, কেউ কিচ্ছু মনে রাখেনি বলেই আমার ধারণা। সেটা হচ্ছে এই যে রোলাবার তার জীবন দিয়ে শিখিয়েছেন যে তোমার দুর্বলতাকেই শক্তিতে রূপান্তরিত করতে হবে। এটা তার কথা, আমি আমার মতো করে বললাম যে তোমার যত পয়েন্টস অফ উইকনেস আছে সেগুলোকে তুমি তোমার শক্তিতে রূপান্তরিত করো। ধরো আমরা এই যে বরাক উপত্যকায় আছি, মায়ে খেদানো বাপে তাড়ানো বরাক উপত্যকা, অসমীয়া আধিপত্যবাদের কাছে আমরা চাই বা না চাই নত জানু, আমরা হিন্দি হিন্দু হিন্দুস্তান এই ফেসিবাদী নীতির আমরা শিকার। কিন্তু এটা আমাদের দুর্বলতা কেন হবে? এই সব বিন্দু থেকেই তো আমরা রুখে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো। যে কথাটা আমরা আরেকটু যদি প্রসারিত করি, আমাদের জীবনের জগতের মননের বিশ্বাসের অনেক জায়গায় আলোক সম্পাত করে, করে নাকি? যে তোমার যাকে তুমি ভাবছো তোমার দুর্বলতা, তোমার অবস্থানগত দুর্বলতা, ভৌগোলিক দুর্বলতা, ঐতিহাসিক দুর্বলতা, বুঝে নাও কি করে সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে হয়। সেই জন্যই তো বলছি যে রোলা বার্থ শুধুমাত্র কিছু বই লিখে যাননি যেগুলো পড়ে অমনোযোগে পড়ে বা অর্ধেক মনোযোগ দিয়ে পড়ে বা শিখি মনোযোগ দিয়ে পড়ে আমরা তারপরে আবার ভুলেও যাই না। রোলা বার্থকে আমরা আমাদের মতন করে তার প্রতিটি মহাবাক্যকে পুনরাবিষ্কার করব। এই জন্যই তো তারা বড়, আমি তাদের নাম দিয়েছি তত্ত্বগুরু। আমি শুধু তাদের সাহিত্যতাত্ত্বিক বলি না, তুমি তো জানো দেশ পাবলিশিং থেকে বেরিয়েছে আমার ওই তত্ত্বগুরু সিরিজ, তার মধ্যে রোলাবার বিষয়ক বইটাও আছে। এইখানে আমি তাদের তত্ত্বগুরু বলেছি। তিনি আমাদের আমাদের চিরকালীন বাতিঘর, তার মতো অন্য যারা আছেন তারা সবাই। এবং ভালো হবে যদি তাদের জীবনব্যাপ্ত সাধনার তাৎপর্যকে আমরা বোঝার চেষ্টা করি। তোমার প্রশ্ন থেকে কি একটু দূরে চলে গেলাম? আমার মনে হয় যে এই কথাগুলো না বললেই নয়। তুমি কি ঠিক আছে, বলছিলে? ঠিক আছে। বামপন্থী চিন্তাধারা এইবার বলি। ওই হ্যাঁ, বামপন্থী 47 পর্যন্ত এগুলো অক্ষুণ্ণ ছিল। আরেকটা কথা বলিনি যে একই সঙ্গে বামপন্থী এবং অস্তিত্ববাদী পৃথিবী বিখ্যাত দার্শনিক জাঁ পল সার্ত্র, যিনি ওই সময় জীবিত ছিলেন, তার লেখা হোয়াট ইজ লিটারেচার, যেটা 1947 সালে বেরিয়েছিল, সেইটার এক ধরনের বিলম্বিত পাঠ প্রতিক্রিয়া হচ্ছে তার প্রথম বই রাইটিং ডিগ্রি জিরো। সেইখানে সার্ত্রের কমিটমেন্ট বা দায়বদ্ধ নীতিকে তিনি ততটা মেনে নেননি। কিন্তু আমি এইসব জটিল দিকে আপাতত যাচ্ছি না, যদি পরবর্তী কোনো একটা সময় আসে আমরা এই কথাগুলো নিশ্চয়ই আবার আলাদাভাবে আলাপ করবো। আমার যেটা বক্তব্য, যে তুমি যেটা বলছো যে এইটা তার তার তৃতীয় বই, মাইথোলজিস বলে যে বইটা, যে বইটা নাম শুনলে মনে হয় যে গ্রিক মিথোলজি কি ইজিপশিয়ান মিথোলজি নিয়ে কাজ করেছেন। না, আমাদের দৈনন্দিন জীবনেই অনেক প্রত্ন কথা তৈরি হয়, আমরা তৈরি করি না। আমরা তৈরি করি না,
করতে গেলে এমন কিছু দৃষ্টান্ত আমার মাথায় চলে আসছে যেগুলো দেওয়াটা মারাত্মক হবে, তবে কথা থাক, কারণ এইগুলোর সঙ্গে শ্রেণী রাজনীতি, তোমার বর্তমান পরিস্থিতি থেকে ভেসে আসা রাজনীতি সব আসে। তবে আমাদের প্রিয় এই তত্ত্বগুরু রোলাবার 1947 থেকে ফিরে এসে লক্ষ্য করে দেখো, আশ্চর্য জীবন নয় কি? এটা তো নিশ্চয়ই আমরা জেনেছি যে যেহেতু তিনি ঠিক মতো পড়াশোনা করতে পারেননি, দেরিতে এসে, অনেক দেরিতে এসে 1947 সালে, পরে 48 সালে ফিরে এলেন একাডেমিক পড়াশোনায়, যেরকম চাইছিলেন সেরকম তো হয়নি। তাই বিখ্যাত কলেজ অফ ফ্রান্সে তিনি ডিরেক্টর হিসেবে জয়েন করলেন। সেই তার জন্য একটা চেয়ার তৈরি করা হলো, প্রফেসর অফ সেমিওলজি, অর্থাৎ চিহ্নতত্ত্বের অধ্যাপক, প্রধান অধ্যাপক হিসেবে। এবং সেইখানে তিনি তার নিজের মতো করে অনেক কিছু বলেছিলেন ওই সময়টা পর্যন্ত। অর্থাৎ 1962, অনেকে বলেন আরেকটু এগুতে হবে। কেন এগুতে হবে? এই জন্য একটু ফ্রান্সের ইতিহাসের দিকে একটু আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমরা সবাই জানি যে 1964, 65, 66 এই 3টে বছর ফ্রান্সের ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। কেমন? বিশেষ করে প্যারিসে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। কিন্তু ওই সময়টা তার জলবিভাজিকা, ওয়াটারশেড তার জীবনে। এই সময়ের পরে তিনি ফলিত মার্ক্সবাদের সঙ্গে তেমন সম্পর্ক রাখেননি। যদিও মার্ক্সবাদের মধ্যে যারা একটু উগ্র চিন্তা ভাবনার মানুষ আছেন, তাদের পত্রিকা ছিল তেল কোয়েল বলে পত্রিকা। এটা একটা পৃথিবী বিখ্যাত বৌদ্ধিক ইন্টেলেকচুয়ালদের পত্রিকা। সেখানে তিনি শুধু প্রবন্ধ লিখেছেন তাই নয়, তাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। এরপরে যেহেতু তিনি রুদ্ধতায় বিশ্বাস করেন না, তাই কোনো একটি বিন্দুতে বেশি দিন যাওয়ার পরেই বোধহয় তার মনে হয় এই বোধহয় আমার মধ্যে একটা রুদ্ধতা এসে গেল। তখন তার মনের মধ্যে চিন্তা থাকে কোনো একটা মুক্তির দিকে দিশা খুঁজে নেওয়ার। ফলে 1965 সালের পরে কিংবা 1966 সালের পরে তিনি, তার সঙ্গে আর মার্ক্সীয় ঘরানার চিন্তার তেমন সম্পর্ক ছিল না, কিন্তু তিনি মার্ক্স বিরোধীও হননি। সেটা অনেক গভীরে গিয়ে আলাপ করতে হবে, যেটা বোধহয় এই প্রথম প্রাথমিক আলোচনায় সঙ্গত নয়। আর তিনি তারপরে বাঁচলেনই বা কত বছর? মাত্র 14 বছর। কিন্তু এই 14 বছরে কি না করলেন এই আশ্চর্য মানুষটি। একটি ফরাসি ফিল্মে তিনি অংশগ্রহণ করেন এবং বিখ্যাত ইংরেজ লেখক ঠেকারে তার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। নাটকের সঙ্গে তো তার সম্পর্ক একেবারে অল্প বয়স থেকেই ছিল। তার বন্ধু, প্রিয় বন্ধু রেবেরেইলো, তার সুবাদে নাটকের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি এই নাটকের একটা দলও গড়েছিলেন। এরকম অনেক কথা, মানে এক কথায় যে তিনি শুধু সাহিত্য তত্ত্ব নেট বোধহয় ডিস্টার্ব করছে, উনি এখনই চলে আসবেন। এটা না দিলে যে রোলাবার জীবনের সমস্ত দিক সম্পর্কেই তার অনীহা, কোনো দিক সম্পর্কেই তার অনীহা ছিল না। আবার কোনো কিছুতেই তিনি বেশি দিন রুদ্ধও থাকেননি, সেইটাই লক্ষ্য করতে হবে আমাদের। তো সে যাই হোক, আমরা অনেক কিছু কথা বলে নিলাম। মাঝখানে একটু যান্ত্রিক বিভ্রাটও হলো আমার জন্য, আমি টের পেলাম। তো আবার ফিরে এসেছি, আশা করি শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পরের কথা যাও। মাঝখানে কিছু বোধহয় 1-2 মিনিট হয়ে গেছে। না ঠিক আছে, তো আমরা এ নিয়ে পরে হয়তো একসময় আরো বেশি করে কথা বলবো। তো
এবার এই যে ফ্রান্সের সেই সময়ের বিখ্যাত একটা সাহিত্যপত্র, আমি নাম করেই বলি, এক্সিস্টেন্সেস। হুম। এই এক্সিস্টেন্সেস পত্রিকায় জীবনের একেবারেই প্রথম দিকে কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন রোলাবার্ট, এবং এগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কামুর দি আউটসাইডার উপন্যাসের পর্যালোচনা তিনি করেছিলেন এই পত্রিকায়। হুম। তো পরবর্তী সময়ে বার্ট বিশেষজ্ঞরা বলেছিলেন যে কামু সম্পর্কিত রচনাটি আসলে 1953 সালে প্রকাশিত বার্থের, হুম। একটু আগে আপনি বলেছিলেন এই বইটার নাম, রাইটিং হুম। ডিগ্রি জিরো, বইটির হুম। প্রাথমিক খসড়া। হুম। তো কামু সম্পর্কিত ওই বিশ্লেষণটিতেই বার্থের বার্থ দু ধরনের লেখার কথা তিনি বলেছিলেন। আহ তো বিশ্লেষণটিতে বার্থের আমরা বর্ণহীন লিখন সম্পর্কিত ধারণার প্রাথমিক স্ফুরণ লক্ষ্য করি আমরা। তো বার্ট দু ধরনের লিখন শৈলীর কথা বলেছিলেন, এটা বোধহয় তার রাইটিং ডিগ্রি জিরোর মধ্যেও আছে কিছুটা। আহ সংযোগমূলক লেখা এবং বর্ণহীন লেখা। এবার আমাদের প্রশ্ন, যে এই দুই ধরনের লিখন শৈলী আসলে কি, তা আমাদের একটু বুঝিয়ে যদি বলেন। এটা ভাই এই দুই এইভাবে ধরনের, বলা বড় মুশকিল। এইভাবে আমি কিচ্ছু বোঝাতে পারবো না, কারণ প্রথম নম্বর কথা হচ্ছে যে বর্ণহীন লেখা বলতে গেলে লেখায় বর্ণ থাকে কোথায়, কিভাবে সেটাকে বুঝে নিতে হয়, এটা সম্পর্কে বেশ খানিকটা কথা বলা দরকার। এবং এটাকে এমনি হঠাৎ করে বোঝা যাবে না। রোলাবার্টকে খুব সিঁড়ির পর সিঁড়ি পেরিয়ে গিয়ে যদি না বোঝা যায়, খুব কঠিন ব্যাপার। তো তুমি আগে প্রথম যেটা বললে যে সংযোগমূলক লেখা, প্রথম মনে হবে যে এটা তো কাঁঠালের আমসত্ব জাতীয় কথা নাকি, কারণ সব লেখাই তো সংযোগের জন্য। কিন্তু যখন কেউ আলাদাভাবে অত্যন্ত স্বাভাবিক একটা বিশেষণকে ব্যবহার করতে চায় একটা তাত্ত্বিক প্রকরণে, তখন বুঝে নিতে হবে এইটে যে এই বিশেষণটার কোনো মানে আছে। ঠিক আছে? লেখা সংযোগের জন্যেই, যে লেখা সংযোগ দিতে পারে না সেটা কোনো লেখাই নয়। কিন্তু কথা হচ্ছে যখন তিনি এর উপরে এমফাসিসটা দিচ্ছেন, অর্থাৎ এই বিশেষণটা প্রয়োগ করে তিনি ঝোঁকটা দিচ্ছেন, তখন তার সামনে, যেহেতু আকরণোত্তরবাদের মূল প্রতিপত্তি হচ্ছেই বলো আর তার ঐশ্বর্যই বলো পাঠকের অবস্থান, সেজন্য যে লেখায় পাঠকের অবস্থানকে, এবং কেবল অবস্থান না, এমনি বসে থাকলে হবে না, পাঠকের সক্রিয় যোগদানকে সম্ভব করে তোলে, সেটাই সংযোগমূলক লেখা। সব লেখা কিন্তু ওইভাবে পাঠকের কাছ থেকে, মানে এক কথায় পাঠকের সঙ্গে দ্বিবাচনিক সম্পর্কে লিপ্ত হওয়ার, পাঠকের সঙ্গে নিভৃতই বলো আর সরবই বলো দ্বিরালাপে বৃত হওয়ার মতন ইশারা কিন্তু সব লেখায় থাকে না। এইবার যতটা পারি আমি বুঝাবার চেষ্টা করছি, কিন্তু আমার আশঙ্কা এটা হয়তো বোঝানো যাবে না। বর্ণহীন লেখা মানে হচ্ছে গিয়ে তুমি আবার ওই রাইটিং ডিগ্রি জিরোর কিছু কিছু অনুষঙ্গতেই ফিরে যেতে হবে। বর্ণ কথাটাকে এইখানে আমরা কিন্তু খুব ওই চিহ্নিত ভাবে নিতে হবে। এমন তো না আমাদের সবুজ রং দিয়ে দিল, কালো রং দিয়ে দিল, সাদা রং দিয়ে দিল, সোনালী রং দিয়ে দিল, তা নয়। তার মানে হচ্ছে গিয়ে এমন কিছু কিছু লেখা আছে যে কেউ যদি রাগ না করেন তাহলে আমি বলবো, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু ইত্যাদি ইত্যাদিদের যে লেখা, সেই লেখার মধ্যে বিভিন্ন ধরনের বর্ণ, এখন কে কিভাবে নেবেন আমার কথার আমি জানি না, একটু না ইশারা না, আপনি করছি, বলুন বলুন। বলে হ্যাঁ বলুন। না অত্যন্ত স্পষ্ট থাকে। তার মানে বর্ণযুক্ত লেখাই হচ্ছে প্রাতিষ্ঠানিক লেখা। সোজা ভাষায় ঘুরিয়ে ফিরিয়ে আমরা বলতে চাই যে আগে লিটারারিনেস যাকে খারিজ করে দিয়েছিলেন প্রথমেই রোলাবার্ট, বর্ণময় লেখা হচ্ছে সেইটি। তাহলে আগে থেকে ঠিক করা, পূর্ব নির্ধারিত কোনো পথে, কোনো পদ্ধতিতে, কিংবা কোনো ধরনের
প্রকরণ বা শৈলী ব্যবহার করে তার মধ্যে কোনো বিশেষ কোন রং, রং কথাটাকে ওইদিন কোট নিতে হবে, আরোপ করে দিলে চলবে না। তো লেখা যখন বর্ণহীন হয় তখন সেটা পাঠকের কাছে বেশি গ্রাহ্য হয়। কারণ রং যদি দিতে হয় সেটা পাঠকই দিক, অথবা কোনো রং ছাড়াই যদি তাকে সরাসরি ভাবে তার অনুভব বেদ্য হয়, তার অনুভবের কাছে পৌঁছয়, তাহলে এটাই তো যথেষ্ট। এটা হচ্ছে গিয়ে মুদ্রা কথা আমি যেটা বললাম। এর ভেতরে আরো কিছু কথা আছে যেটা বুঝতে গেলে, তিনি একটা বিচিত্র ধরনের মানুষ ছিলেন তো রোলাবার। তিনি একটা বই লিখেছিলেন তিনজনকে একসঙ্গে নিয়ে। একজনের মধ্যে একজনের নাম হচ্ছে সাদি, SADI, যিনি ভীষণ বিচ্ছিরি ধরনের, যাকে বলে যৌন চিন্তামূলক এবং প্রদর্শনমূলক রচনা লিখতেন, অর্থাৎ আমরা সোজা ভাষায় যাকে বলি পর্নোগ্রাফি। একই বলাটের মধ্যে তিনি একজন সন্ত, অর্থাৎ খ্রিস্টিয়ান এক ধর্মযাজক। তার এটা না যে তাদের চিন্তা ভাবনা তিনি প্রকাশ করেছেন, তা না, মজা কি জানো তো, যিনি তাদের বিষয়ের দিকে অতটা যাননি, এই বিষয়কে ধারণ করে আছে তাদের যে বাক প্রকরণ, এটা রুলাবার্তে বুঝতে গেলে ভীষণ জরুরি। কারণ এই বাক প্রকরণের প্রসঙ্গে তিনি তিনটে বই লিখেছেন। একটা বই ইমেজ মিউজিক টেক্সট, এটা বেশি পাওয়া যায়। আরেকটা হচ্ছে দ্য সেমিওটিক চ্যালেঞ্জ বলে যে তার যে বইটা, অর্থাৎ কি করে বাক প্রকরণের মধ্যে চিহ্নায়ক বা চিহ্নায়িতের একটা বিন্যাস আনা যায়, প্রতিন্যাস আনা যায়, সেইটে। আর আরেকটা হচ্ছে যারা কবিতা লেখেন তাদের জন্য ভীষণ জরুরি হয়তো পড়াটা, দ্য রাসেল অফ ল্যাঙ্গুয়েজ। রাসেল শব্দটা কি করে বাংলা করব জানি না, ভারী দারুণ শব্দ। যখন নতুন শাড়ি পরেন আমাদের মেয়েরা, তখন একটা খসখস খসখস শব্দ হয় না, শোনা যায়। আমি অত ইয়ে নই, আমি বলতে পারবো না হ্যাঁ, যে যদি বেনারসি শাড়ি পরে তাহলে এক ধরনের শব্দ হয়, আর যদি বেনারসি শাড়ি ছাড়া অন্য কিছু হয় তার শব্দ আলাদা হয়। এই শব্দ বলতে শব্দ হিসেবে নেবেন না নিশ্চয়ই আপনারা কেউ। আমি যেটা বলতে চাইছি যে তার যে, হ্যাঁ, একটা বাংলায় ভালো শব্দ আছে, অনুরণন। যে ভাষা শুধুমাত্র ওই যে তুমি সংযোগের কথা বলেছিলে না, এই সংযোগ কিন্তু অনুরণন শুদ্ধ হয় ভাষার মধ্যে। ওই যে অনুরণন সহ যে বিষয়টা থাকে সেটা কবিরাই ভালো বোঝে। তুমি জয় গোস্বামী পড়ো, তুমি জীবনানন্দ দাশের নাম তো উচ্চারণ করতেই হবে, মহাকবি তিনি, করতেই হবে। এমনকি এই অনুরণন কি 19 শতকের মহাকবি মাইকেল মধুসূদন দত্তে নেই? বলো হ্যাঁ, দেখি। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, যারা একটু হ্যাঁ, একটু কবিতা পড়তে ভালোবাসি আমরা জানি সার্থক কবি তিনি, যার মধ্যে রাসলটা থাকে, অনুরণনটা থাকে। আমার উৎপল কুমার বসুর নামটা আমার মাথায় আসছে খুব বেশি ভাবে। হ্যাঁ, উৎপল কুমার বসু, যার লেখা কবিতার বই অনেকের কাছে জটিল, ভীষণ অস্তিত্বকে নিংড়ে নেওয়া সমস্ত রচনা, কেমন এটা মনে আছে। তারপর ধরো যার লেখা আমরা এই অঞ্চলে প্রায় কেউ পড়িনি বোধ হয়, রাহুল পুরকায়স্থ, তার কবিতা নই ভাদ্র 1395, রাসল, ল্যাঙ্গুয়েজের রাসলে পরিপূর্ণ। শুধু আমি কয়েকজনের নাম বললাম, এর মানে যাদের নাম বললাম না তাদের মধ্যে নেই সেটা আমি বলতে চাইছি না। আমি তো শুরুতেই বলেছি আমি যে সব যাদের নাম মাথায় আসবে চিন্তা ভাবনা না করে আমি তাদের নামই বলবো, দৃষ্টান্ত হিসেবে বলবো। তো এই যে রাসল অফ ল্যাঙ্গুয়েজের কথা বার্থ আমাদের কাছে পৌঁছে দিতে চান, এই রাসলের মধ্যে কিন্তু বর্ণ আরোপ করে লাভ নেই। বর্ণ যদি কিছু থাকে তার মধ্যে, যদি তাকে বিশেষভাবে চিহ্নিত করার জন্যে আমি যদি তার মধ্যে কিছু বিশেষ প্রপার্টি, ইয়েস, ইংরেজিতে প্রপার্টি বলে, বৈশিষ্ট্য বললে সবটা বোঝা যায় না, যাই হোক, তো প্রপার্টি আমি যদি আনতে চাই, আমি নানা রকম রঙের কথা বলতে পারি। একটা ভারী সুন্দর একটা বই পড়েছিলাম বুঝলে, অনেক দিন আগে,
সেটা যারা ছবি টবি আঁকেন তারা আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন যে ছবি যারা আঁকেন বা ছবি যারা খুব ভালো বুঝতে পারেন তারা জানেন রঙের একটা সিম্বলিজম আছে। দ্য সিম্বলিজম অফ কালার নিয়ে দুই একটা বই আমার কাছেও যে নেই তা নয়। বিশেষ করে রবীন্দ্রনাথের ছবিতে রঙের ব্যবহার নিয়ে সুশোভন অধিকারী আর কেতকী কুশারী ডাইসন পেল্লায় একটা বই লিখেছেন যার নাম রঙের রবীন্দ্রনাথ। কেমন? তো এছাড়া এই রঙের যে আশ্চর্য খেলা এটা সবচেয়ে ভালো বুঝতেন ইমপ্রেশনিস্টরা, কিন্তু আমি এর মধ্যে যাব না, তাহলে অন্যদিকে চলে যাব, মুশকিল। আমি বলতে চাইছি ল্যাঙ্গুয়েজের যে অনুরণন, এই যে রাসেলস, যেগুলো একজন কবির খুব কাজে লাগে, শুধু কবি না, যারা দর্শনের প্রতিবেদন পড়েন তাদেরও খুব কাজে লাগে। কারণ কবিতার মতোই একটা দার্শনিক পংক্তির 5টা 7টা মিনিং থাকতে পারে। আর মিনিং এর বললে আমার মনে পড়ে গেল একটা ভারী মিষ্টি ইংরেজি শব্দ, ল্যাটিন থেকে এসছে, নুয়েন্স। নুয়েন্স ও তাৎপর্য, আর মিনিং ও তাৎপর্য, সিগনিফিকেন্স ও তাৎপর্য। কিন্তু নুয়েন্স মানে হচ্ছে অনুরণন, তাৎপর্যের ভেতরে সেই প্রচ্ছায়া। এই যে রাসেল, সেই রাসেল ছাড়া কিন্তু কোনো লেখার বার্তা, এক্রিচারের বার্তা সম্পূর্ণভাবে প্রবাহিত হয় না। আমি সংযোগমূলক তো অবশ্যই লিখবো, সেই সংযোগমূলক যে ভাষা, তার মধ্যে আমি কোনোভাবেই প্রাতিষ্ঠানিকতার দ্বারা রুদ্ধ হব না। অর্থাৎ কোনো স্পষ্ট বা অস্পষ্ট আকরণের দ্বারা রুদ্ধ হব না। আমি একটা আকরণ উত্তর বিন্যাসে একটা পোস্ট স্ট্রাকচারাল অবস্থানে থাকবো। এবং এই জন্যেই আমার লেখা, অন্তত আমি তাতে বর্ণ আরোপ করবো না, এই দায়টা পাঠকের উপরই থাক। কারণ আকরণ উত্তরবাদী চেতনা মানেই হচ্ছে যেখানে পাঠকের জয় হয়। পাঠক যেভাবে তার অর্থ, ওই যে বললাম অনুরণন, নুয়েন্স সহ আবিষ্কার করতে পারেন, তিনি তো অভিযাত্রী। এবং তার জন্যই তো লেখা। সাহিত্য তার জন্য নয়, রুদ্ধতা তার জন্য নয়, তার জন্য মুক্তি, তার জন্য আকাশের বিভঙ্গহীন পরিসর। ঠিক 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 ঠিক। অনেক সময় মনে পড়ে যায় যে অনেক সময় প্রতিষ্ঠান কি করে, একজন আর কিছু লেখককে ফরমাশ দিয়ে দিল। হ্যাঁ, একদম প্রতিষ্ঠান মানে লেখককে ফরমাশ দিয়েছে যে এত পার্সেন্ট সেক্স, এত পার্সেন্ট ভায়োলেন্স, এত পার্সেন্ট সবসময় দিচ্ছে। ইমোশন, আর সবসময় দিচ্ছে। ওইটা থেকে বেরিয়ে আসা, ওইটা থেকে বেরিয়ে আসা। তো হুম, আহ যাই এটাই হোক, রোলাবার্তের শিক্ষা, এটাই রোলাবার্তের শিক্ষা, শিক্ষা। প্রতিষ্ঠান তো আর এই যে এইগুলোকেই বিক্রি রোলাবার্তের করছে। আরেকটা শিক্ষা হচ্ছে, দেখো কত ধরনের বইটি লিখেছেন। তার মানে কি বলতো, আজকে এতদিন পরে তার মৃত্যুর 80 আর 40 বছর পরে দাঁড়িয়ে আমরা দেখছি একটা মানুষ অনবরত পথ থেকে পথান্তরে যাচ্ছে। আর আমরা কি করি? একটা পথ যদি খানিকটা পরিচিত হয়ে যায়, প্রাণপণে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। পথের অভ্যাস আমরা ছাড়ি না। কিন্তু ওই পথ থেকে পথান্তরে যেতে গেলে যে শৌর্য, যে সাহস, জীবনের কাছে, চেতনার কাছে যে যে নিশ্চিন্ত দীক্ষা দরকার, সেটা রুলাবার্তের ছিল। আর রুলাবার এটাই আশা করেন আমাদের মতো উত্তরসূরিদের কাছে, নয় কি? ঠিক ঠিক ঠিক। তো ইতিমধ্যে আমাদের চিহ্ন বিজ্ঞান, চিহ্নায়ক, চিহ্নায়িত এগুলো এবং ফার্দিনান্দ দাস শ্বশুরের কথা এসে গেছে। তো এবং আহ, আমরা জানি যে ফার্দিনান্দ দাস শ্বশুর চিহ্ন বিজ্ঞানের একজন স্থপতি। ইতিমধ্যে সেটা আলোচনা হয়েই গেছে, আমরা জেনে ফেলেছি। তারপরে যাদের নাম করা যায় তারা হলেন যেমন উমাবর্ত একো কিংবা রোমান জ্যাকবসন। তো রোমান তারা জ্যাকবসন অনেক আগে, উম্বেরতো একো এখনো অনেক আগে, জীবিত। হ্যাঁ হ্যাঁ। তো তারা আবার তুমি লে- আরেকজনের নাম করা দরকার, ইয়ান মুকারভস্কি। ইনিও হ্যাঁ মুখারব, বীরপ্রখ্যাত চিহ্ন বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ হ্যাঁ। ইয়ান মুকারভস্কি, তার নামও বলা যায়। তো
তো এরা আহ বিশ্লেষণ, ভাষা বিশ্লেষণ, টেক্সট বিশ্লেষণের ক্ষেত্রে কতগুলো পরিভাষা, কতগুলো ব্যাপার তারা এনেছেন। যেমন তারা ব্যবহার করেছেন এই শব্দগুলো ল্যাং। অনেকের কাছে হুম। মানে একটু না বুঝলে ব্যাপারটা একটু একটু দুর্বোধ্য হবে। ল্যাং, লাং, পেরোল, পেরল। হুম। পেরোল, তারপর চিহ্নায়ক, সিগনিফায়ার, হুম। চিহ্নায়িত, হুম। সিগনিফাইড, এসব নিয়ে তারা আলোচনা করেছেন। তো বার্থ সসর ও জ্যাকবসনের রচনা গভীর মনোযোগ সহকারে পড়েওছেন, এই তথ্য আমাদের কাছে আছে। তো এতে তার চিন্তা জগতে নতুন আলো এসে পৌঁছেছিল এবং তিনি লক্ষ্য করেছিলেন যে লেখার মধ্যে চিন্তায়নের একটা বিরাট ভূমিকা রয়েছে। এটা লক্ষ্য করেছিলেন বার্থ। তো এ ব্যাপারটি আরো পরিষ্কারভাবে ধরা পড়েছে 1957 সালে প্রকাশিত বার্থের যে বইটার নাম একটু আগে আপনি বলেছিলেন, মিথোলজিস, হুম। এবং 1964 সালে প্রকাশিত বার্থের আরেকটা বই, এলিমেন্টস অফ সিমিওলজি বইতে, সেমিওলজি। হুম। সিমিওলজি। তো মনে হয় অনেকে বার্থ, বলেন অনেকে বলেন এই এলিমেন্টস অফ সেমিওলজিতে তার স্ট্রাকচারালিজমের সঙ্গে তার সম্পর্কের অবসানও শেষ হয়ে গেল, তারপর হ্যাঁ থেকে তার অবসান। পোস্ট স্ট্রাকচারালিজমের পর্যায় শুরু। তো মনে হয় আকরণবাদের মৌল প্রেরণা বার্থ পেয়েছিলেন শ্বশুরের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে। আমরা আকরণোত্তরবাদ নিয়ে পরে আলোচনা করব আজকে সময় পেলে, নতুবা আরেকটা এপিসোড হয়তো আমাদের করতেও হতে পারে। না, তো আজকে সময় হবে না, শ্বশুরকে, অসম্ভব, তো কথা বলা না যাবে আজকে না। তো শ্বশুরকে আত্মীকরণ করে বার্থ লেখার মধ্যে যে চিহ্নায়ন প্রক্রিয়াকে আবিষ্কার করেছেন, তার গুরুত্বটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। সেই সঙ্গে বার্থের আকরণবাদী চিন্তার মূল উপজীব্যকেও আমরা বুঝে নিতে চাইবো আপনার কাছ থেকে। এটা নিয়ে একটা আলাদা ইয়ে হতে পারে, কিন্তু আমি আগেই সাবধান করে দিচ্ছি, আমি একটা ক্যাপসুল সাইজ কিছু কথাবার্তা বলবো। অর্থাৎ এক পেয়ালার মধ্যে সাগরকে ধরার একটা অসম্ভব চেষ্টা আমি খানিকটা করছি। এই যে তুমি শুরুতেই লাং এবং পেরল কথাটা বলেছো, লক্ষ্য করো লাং বানানটা LANGUE, তার সঙ্গে ল্যাঙ্গুয়েজ, ভাষা সম্পৃক্ত হয়ে আছে। তাহলে এই লাং মানে কি জানো তো? একটা সমগ্র ভাষা গোষ্ঠী, তারা যে ভাষা ব্যবহার করে, যেটাকে আমি, আমার বই তো তোমার পড়া আছে, আমি খুব ভালো করেই জানি, প্রতীচ্যের সাহিত্য তত্ত্ব থেকে সেটা শুরু হয়েছিল। আমি সেটা পরিভাষা করেছি বাংলায় সামূহিক বাচন। অর্থাৎ যে বাচন সবার, একটা ভাষা গোষ্ঠীর অন্তর্গত সমস্ত ব্যক্তির একটা সাধারণ সম্পদ, সেটাই হচ্ছে লাং। আর পেরলের বাংলা আমি করেছি একক বাচন। অর্থাৎ আমি একভাবে কথা বলি, তুমি আরেকভাবে কথা বলো, আমার ছাত্র বিশ্বজিৎ একভাবে কথা বলে, দেবযানী ভৌমিক একভাবে কথা বলে, এবং কয়েকজনের নাম বললাম, এর মানে যাদের নাম বললাম না এরা যেন রেগে না যান। আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা বলার একটা নিজস্ব ধরন আছে, আমরা টের পাই বা না পাই। এটা হচ্ছে আমার, তোমার, দেবযানীর, আমার ছাত্র বিশ্বজিতের এক সমস্যা। তোমার কথা যখন বলি তখন বলি যে আমাদের পণ্ডিত বিশ্বজিৎ, আর যখন বিশ্বজিৎ ভট্টাচার্য সে অপণ্ডিত, আমি এটা বলছি না, কিন্তু তখন বলতে হয় সবাইকে বোঝানোর জন্য আমার ছাত্র বিশ্বজিৎ। তো যাই হোক গে, এটা একটা এমনি বললাম আর কি। তো আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব পেরোল আছে, এবং যাদের কান খুব শার্প, খুব তীক্ষ্ণ, সে কিন্তু সঙ্গে সঙ্গে এই পেরোলটা বুঝে নেয়। এইবার কথাটাকে এই কাঠখুট্টা স্তরে না রেখে বলে, প্রত্যেক কবিরই, প্রত্যেক সার্থক কবি, শুধু কবি বললে হবে না, প্রত্যেক সার্থক কবিরই কিন্তু একটু নিজস্ব পেরোল আছে, যেটা শুধু তিনি লেখেন, শুধু তিনিই লিখতে পারেন, আর কেউ না। এর সবচেয়ে বড় উদাহরণ তো জীবনানন্দ দাশ আমাদের ভাষা, জীবনানন্দ। নয় কি? কজন লিখতে পারে বলো তো বিশ্বজিৎ? ঠ্যাং লিখতে পারে কজন?
কজন ঠিক কাক ঠিক ঠিক থেকে আরম্ভ করে সব ধরনের পাখি ব্যবহার করতে হবে। ঠিক ঠিক ঠিক। ব্যবহার করতে পারে অক্লেশে, যে কোনো শব্দ যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারে, কারণ হ্যাঁ তার হ্যাঁ কাছে ওই যে নুয়েন্স বলেছিলাম, অনুরণন, রাসেল, সেটাই গুরুত্বপূর্ণ। তো দেখো তুমি জয় গোস্বামীর পেরোল, জয় গোস্বামীর সেই যে ভূতুম ভগবান, যে অনেক কবিতার নামই করা যায়, আমি ভূতুম ভূতম্ব। ভগবান নামে সেই দীর্ঘ কবিতাটার কথা মনে করছি। আমরা যা বলি ব্রহ্ম তাই, ব্রহ্ম তাই, কাল ব্রহ্ম তাই, বাল ব্রহ্ম তাই, আমরা নিজেদের জায়গা চাই। এই যে জায়গাগুলো একটা ঘোষণার মতো আসছে। তো এটা শুধু জয়েরই কবিতা হতে পারে। মায়ের মুখাগ্নি করে সন্তানের অকৃতজ্ঞ হাত, রঞ্জিত দাসের এই পংক্তিটি এই রে, আবার নেট গন্ডগোল করছে। সবার মুখে, অনুকরণে কখনো অনুরণন থাকে না, সেটাই হচ্ছে মূল কথা। তারপর ধরো, আমি অনেক উদাহরণ দিতে পারি, উদাহরণ দিয়ে লাভ নেই, আমি আগেই বলেছি তোমাকে। এবং ধরো তুমি আমাদের শক্তিপদ ব্রহ্মচারীর কথাই ধরো। হ্যাঁ হ্যাঁ শক্তিপদ ব্রহ্মচারীর একদিন মেধা এসে নিয়ে যায় ডেকে সামগ্রিক বিষণ্ণতা থেকে, তৃষ্ণার্ত জিহ্বার কাছে নেমে আসে জল, জীবনানন্দের গ্রাম ম্লান বেতফল ঝরায় সামান্য আয়ু খরার বিবেকে। আরো অনেক পংক্তি তোমারও মুখস্থ, আমারও মুখস্থ। তো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে তার নিজস্ব পেরোল, তাই না? অন্ধকারকে খুঁড়েছিলাম আলোর জন্যে, একাকী এই জনারণ্যে, কোথায় আমার ত্রিতাপহরণ সেই অন্ধকার। উদয়ন ঘোষ আমাদের অতন্দ্র হ্যাঁ যুগের উদয়ন ঘোষ। কবি। যাই হোক, দৃষ্টান্তর দিকে বেশি চলে যাচ্ছে, এটার দরকার নেই। এটা প্রত্যেকেই তাদের নিজস্ব পেরোল। এইবার দেখো, একজন কবিকে বুঝতে হয়, যেটা আমি জানি তোমার ভাড়ার এই প্রশ্নটা আছে, তুমি করনি, আমি করে নিচ্ছি আমার নিজেকে প্রশ্ন, যে দুভাগে অন্তত এইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ডায়াক্রনিক অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে সিনক্রনিক অ্যারেঞ্জমেন্ট। সিনক্রনিক অ্যারেঞ্জমেন্ট কি? যে কোনো একটা নির্দিষ্ট ভাষা ব্যবহারের মুহূর্তে সেই যে ভাষাটা তুমি ব্যবহার করছো, সেই ভাষার যে স্ট্রাকচারাল বিন্যাস, মানে আমি বলবো আমার পরিভাষা ব্যবহার করে, আকরণগত যে বিন্যাস, আকরণগত যে পরিস্থিতি, মানে সিচুয়েশন, সেটা পরীক্ষা সিচুয়েশন। করবে তুমি যে মানসিকতা দিয়ে, তাকে বলা যেতে পারে সিনক্রনিক। আর ডায়াক্রনিক কি? যেটা যে কোনো ভাষাই সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ইতিহাসের গর্ভ থেকে জন্ম নেয়। তোমার ঐতিহাসিক বিকাশ যে যেভাবে ঘটেছে, তোমার ভাষা তা ধারণ করে, শুধু ধারণ হ্যাঁ করে না, তাকে ব্যাখ্যাও করে, তাকে প্রসারিতও করে। এটা হচ্ছে ডায়াক্রনিক। এই সিনক্রনিক এবং ডায়াক্রনিকের মধ্যে টানাপোড়েন সবসময় চলছে। যিনি ওই লেখার পৃথিবীতে ঘোরাফেরা করেন, লিখতে চান, এবং প্রতি মুহূর্তে নতুন আবিষ্কারের মধ্য দিয়ে সাহিত্যিকতাকে এড়িয়ে যেতে চান, তাকে কিন্তু এটা বুঝতেই হবে। আর যখনই তিনি বুঝবেন, তুমি যে চিন্নায়ক আর চিন্নায়িতের কথা বলেছিলে, তখন ওই হ্যাঁ প্রসঙ্গটা তখন খুব বেশি আমাদের মনোযোগ দাবি করবে। দেখো, চিহ্ন তো সাইন সবাই বলি, কিন্তু ওই যে সিগনিফায়ার কথাটা প্রথম ফার্দিনান্দা সোসিউর ব্যবহার করলেন, আমি এটা প্রভূত পরিমাণে ব্যবহার করে থাকি, তুমি জানো, আমার বইতে পাওয়া যায়। চিহ্নায়ক অর্থাৎ যেটাকে চিহ্নকে চিহ্ন যা করে তোলে, সেটা কবিতায় খুব বেশি আছে, ছোট হ্যাঁ গল্পেও কি নেই? তুমি প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কারের কথা মনে করো, হ্যাঁ তুমি প্রেমেন্দ্র মিত্রের পুন্নাম গল্পটা মনে করো, তুমি রবীন্দ্রনাথের, কবিগুরু রবীন্দ্রনাথের অতিথি গল্পটাই মনে করো, কত চিহ্নায়ক সেইখানে উপস্থিত। আর চিহ্নায়িত কি? এটা বোঝা সহজ। হ্যাঁ চিহ্নায়িত মানে চিহ্নায়কের মধ্য দিয়ে আমরা যে তাৎপর্যে পৌঁছই,
যে লক্ষ্যে পৌঁছই, যে অন্বিষ্টে পৌঁছই, সেটাই হচ্ছে আমার চিহ্নায়িত। আর গোটা যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এটাকেই আমরা বলি সিগনিফিকেশন, অর্থাৎ সাইনের সিগনিফায়ার হয়ে ওঠা আর সিগনিফায়ারের সিগনিফাইডের দিকে যাত্রা, চিন্নায়কের চিন্নায়িতের দিকে যাত্রা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটাই তোমার চিন্নায়ন প্রক্রিয়া। আবারও ঠিক ঠিক বলছি যে এটা আসে লাং থেকে, কিন্তু ব্যবহারের সময়ে, লেখার সময়, লেখা এক্রিচার সময় কোনো ব্যক্তি কবি, কোনো ব্যক্তি গল্পকার, কোনো ব্যক্তি নাট্যকার, কোনো ব্যক্তি ঔপন্যাসিক সেটা সবচেয়ে ভালো করেন। আমরা বাংলার ঠিক ঠিক। কথা বলছি তো, সবাই আমরা বাংলার শ্রোতা। না হলে আমি তোমাকে বলতাম যে ওয়েটিং ফর গডটা মনে করো, স্যামুয়েল হুম, বেকেটের। দ্য এন্ড গেম মনে করো, অসাধারণ সব সংলাপ। তো এটা একমাত্র স্যামুয়েল বেকেটই তো তৈরি করতে পারতেন, নয় কি? ঠিক যেভাবে রবীন্দ্রনাথের রক্তকরবী আর কারোর দ্বারা লেখা সম্ভব ছিল না, রবীন্দ্রনাথের ডাকঘর আর কারোর দ্বারা লেখা সম্ভব ছিল না, কেন? এটা তার পেরোলে পরিপূর্ণ, তার নিজস্ব নির্মিতি যে চিহ্নায়ন প্রকরণ, তার সৃষ্টি। বোধহয় ঠিক কিছু ঠিক। বোঝা গেল? আর যদি যেটা বোঝা গেল হ্যাঁ না, সেটা আমরা পরবর্তী কোনো সময়ে না হয় আর একটু আলোচনা করে নেব। এই প্রসঙ্গে আমার মানে খুবই মনে পড়ছে যে রণবীর পুরকায়স্থর একটা গল্পের কথা, যে দুন্দুবুড়ি। এই দুন্দুবুড়ি গল্পের দুন্দুবুড়ি মধ্যে, কথা। হম। হ্যাঁ দুন্দুবুড়ি কথা, তো দুন্দুবুড়ি কথা মধ্যে দুন্দুবুড়িকে তিনি দুন্দুবুড়ি সালাম কিভাবে করে। হম। সালাম হম। করে, এটাকে কিভাবে হ্যাঁ, চিহ্নায়ক হিসেবে তিনি নিয়ে এসেছেন এবং তিনি হ্যাঁ, কোথায় গোটা পৌঁছে গল্পটাকে গেছেন সেটা কোয়ালিফাই করে ফেলেছে, গোটা গল্পটাকে কোয়ালিফাই সেটা করে কোয়ালিফাই করে ফেলেছে। আজকে আর করে বাকি ফেলেছেন। কথা না, সেটা 12 তারিখ হবে। এবং এইরকম ভাবে তুমি আমাদের শেখর দাসের বিখ্যাত ফেরারি গল্পের কথা বলতে পারো, তার হ্যাঁ তোমার মিথিলেশ ভট্টাচার্যের সন 1371-এর কথা বলতে পারো, হ্যাঁ মিথিলেশ ঠিক ঠিক ভট্টাচার্যের ঠিক। এরকম আরো করে কথা বলতে পারো। বলা তো অনেকই যায়, কিন্তু প্রিন্সিপলটা এক। সেটা হচ্ছে প্রত্যেকের একটা এক এক। নিজস্ব একক বাচন আছে, প্রত্যেকের একটা নিজস্ব হ্যাঁ চিহ্নায়ন প্রকরণ আছে, এবং এর মধ্য দিয়ে যা তৈরি হয় তা একটা ইউনিক টেক্সট, অনন্য ইউনিট। পাঠকৃতি, যেটা তিনি ছাড়া আর কেউ লিখতে পারেন না। লেখা সম্ভব নয়, ঠিক ঠিক একেবারেই ঠিক। সম্ভব নয়। তো আমরা চিহ্নতত্ত্ব যখন কথাটা এলো, তখন এটাকে আরেকটু বুঝে নিতে চাইবো। আজকে বেশি দূর হয়তো অগ্রসর আমরা হতে পারবো না। যে আচ্ছা, আমরা যদি এরকম ধরুন তিনটা উপন্যাস বা আপনার পছন্দ মতো আপনি আরো পাঠ্যপুস্তক জল থেকে হই। টেক্সট নিতে হুম। পারেন। তাহলে তোমার হ্যাঁ, মুশকিল, কিন্তু যেমন প্রতি জানো সৈয়দ সুবিচার করতে হলে প্রতিটি ওয়ালি টেক্সট নিয়ে প্রতিটি মানে নবারুণ আলাদা আলোচনা ভট্টাচার্য। হওয়া উচিত। হারবার্ট, হারবার্ট ওই যে নাকি? আপনার আপনার ভাষায় ক্যাপসুলের মতো হারবার্ড, নবারুণ ভট্টাচার্যের হারবার্ড হুম। আর রঘুচন্দ্রের হাড়। হুম। আচ্ছা, বা অন্যান্য টেক্সটও থাকতে পারে। এই আখ্যানগুলোকে নিয়ে আকরণবাদী চিহ্ন তত্ত্বের আলোকে কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি সে সময়, সে সম্পর্কে না, যদি একটু এটা ওই আজকে, এটা আপনার কোনোভাবেই ভাষায় আমি ক্যাপসুল আজকে আমি আকারে এটা যদি আমাদের করবো না। বলেন। আমি আরেকদিন তোমাকে বলেছিলাম এমনি, এই আলোচনার বাইরে ব্যক্তিগত আলাপচারিতায় বলেছিলাম যে এর প্রতি সুবিচার করতে হলে, নাহলে সবাইকে একটু একটু ফুল বেলপাতা দিয়ে দিলাম, এতে কোনো আলোচনা হয় না। আমি এই ধরনের আলোচনা পছন্দ করি না। সেই জন্যে, বা পারিও না, পছন্দ করি না বলতে পারি না। সেই ঠিক জন্যে আছে। যদি সময় থাকে, আমাদের অবকাশ থাকে, হ্যাঁ তাহলে এক একটি, আমি একটা বলেছিলাম হ্যাঁ একটা সিরিজ যদি করা যায়, নিবিড় পাঠের একটা সিরিজ, এক এক দিন এক একটা টেক্সট নিয়ে আলোচনা হলো, তাহলেই হ্যাঁ তার প্রতি সুবিচার করা সম্ভব। সিরিজ। তোমার কথাটা আমি নিলাম, কিন্তু আজকে এই আলোচনাটা আপাতত তোমার ঠিক ওই ঠিক। দেরিদার অর্থে আমি একটু সেটা ডেফার করছি, দেরিদার অর্থে, বুঝতে পেরেছ? কারণ সুবিচার করা যাবে না, এ দু না না চারটের না বেশি ঠিক আছে। কথা বলতে পারবো না। আজকে তো প্রায় 1.5 ঘন্টা তো হয়েই গেল।
হুম। না, ঠিক আছে। তো 1.5 ঘন্টা তো প্রায় হয়েই গেছে, আমরা 9টা পেরিয়ে গেছে দেখতে পাচ্ছি। যাই হোক, হুম, আমার একটা 9টা পেরিয়ে গেছে। আজকের জন্য একটা শেষ প্রশ্ন, যদি তো হ্যাঁ, রোলাবার্ট যে বলো টেক্সট বা পাঠ্যপুস্তক, বলো শুনি। রোলাবার্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার যাচ্ছে কথা যাচ্ছে, শোনা যাচ্ছে? বলো। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রোলাবার্ট যে টেক্সট বা পাঠ্যপুস্তক বিশ্লেষণের অনেক পদ্ধতি আমাদের শিখিয়েছে। তো আমরা আহ একেবারেই বেসিক একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই, হুম। তাহলেই আমরা একমাত্র টেক্সট বিশ্লেষণে যেতে পারি। সেটা হচ্ছে যে পাঠকৃতি কত রকমের হতে পারে, আর কোন ধরনের পাঠকৃতির বৈশিষ্ট্য কি। আর রবীন্দ্রনাথের নাটক, একটু আগে আপনি রক্তকরবীর কথা বলেছিলেন, বা রাজা ডাকঘর নাটক বা রাজা। ডাকঘরের প্রসঙ্গ আপনি উল্লেখ করেছিলেন। এগুলোকে আমরা কোন ধরনের ডাকঘরে বলা যায়, কোন ধরনের পাঠকৃতি বলবো? দেখো, দুরকম পাঠকৃতি। তুমি জানো তো, তোমার জানা কথাটাই আমি আবার বলছি। একটা হচ্ছে রিডারলি টেক্সট, মানে আমি ইংরেজি করে বলি তারপরে আমি বাংলায় বলছি স্বভাবতই। আর একটা হচ্ছে রাইটারলি টেক্সট, যে দুরকম বয়ানের কথা, পাঠকৃতির কথা ভাবা যায়। একটা পাঠকৃতি, একটি বয়ান পড়ার পরে তুমি বারে বারে টের পাবে যে সেখানে লেখক সর্বে সর্বা, তিনি সার্বভৌম, এবং তিনি সবকিছু ঠিক করে দিচ্ছেন। এমনকি মাঝে মাঝে তোমাকে ধমক দিতেও ছাড়ছেন না। আমি মাঝে মাঝে যখন শ্রেণীকক্ষে যেতাম, আবারও বলছি, আমার ছাত্রছাত্রীরা সেগুলো আদৌ লক্ষ্য করতো কিনা আমি জানি না, বঙ্কিমচন্দ্র চাটুর্যে, সাহিত্য সম্রাট, অসাধারণ গদ্যশিল্পী, কিন্তু তিনি হচ্ছেন গিয়ে সেই মানুষ যিনি লেখক কেন্দ্রিক পাঠকৃতিতে বিশ্বাসী। মনে পড়ে সেই জায়গাটা, যদিও ইয়ার কি করে লিখেছেন রাজসিংহের মতো উপন্যাসে, ওই জায়গাটা যেখানে ওই তোমার মোবারক মিয়া এসেছে আর তোমার চঞ্চল কুমারীকে নিয়ে রওনা হয়েছে, যেতে পারেনি সেটা আলাদা কথা, এবং তার পেছন পেছন তার সবচেয়ে প্রিয় বন্ধু নির্মল কুমারী কাঁদতে কাঁদতে পালকির পেছন পেছন কিছু দূর গিয়ে কতক্ষণ হাঁটবে বেচারি, একটা গাছের নিচে বসে পড়েছে। ওই সময়ে তোমার মানিকলাল অত্যন্ত ফাজিল, নির্মল কুমারীও খুব ফাজিল, ওই দিক দিয়ে যাচ্ছে। তারপর তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সে কেবল বঙ্কিমচন্দ্রের মতো রসিকই লিখতে পারেন। যে হেগা তুমি কাঁদিতেছ কেন, আর এটা দিকে দেখলো যে একজন অপরিচিত রাজপুত, একজন, সে বলল, সে রাগ করে বলল, সে খবরে আপনার দরকার কি। অন্য হলে অপ্রতিভ চলে যেত, বঙ্কিমচন্দ্র ফাজিল মানুষ। তিনি বলছেন, মানিক লাল তাকাইয়া দেখিল মেয়েটি বড় সুন্দরী, নারী, দেখিয়া তাহার বড় লোভ হইল, নারী, তাই সে মধুর স্বরে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা তোমার বিবাহ হইয়াছে। দেখিয়া শুনিয়া ঠিক। ভ্রুভঙ্গি করিয়া নির্মল কুমারী বলিল, সে খবরে আপনার দরকার কি। তারপরে যাই হোক, আরো কিছু দূর হওয়ার পরে দেখা গেল সে তার ঘোড়ার পিঠে চড়ে বসেছে। এরপরে আমি যে কথাটা বলার জন্য আমি বলছি আর কি, বঙ্কিমচন্দ্র তখন সরাসরি পাঠককে সম্বোধন করে বলছেন, বোধ হয় কোর্টশিপটা পাঠক মহাশয়ের বড় ভালো লাগিল না, নারী, একটিও ভালোবাসা প্রণয়ের কথা নাই, নারী, একবারও প্রাণাধিক ইত্যাদি নাই, ধিক, মানে তুমি চলে যাও পাঠক, আমি চললাম। এটা হচ্ছে, এটা যদিও ফাজলামোর জায়গা, রসিকতার জায়গা, কিন্তু এটা পাঠক কেন্দ্রিক পাঠকৃতি। আরেকটা সিরিয়াস জায়গা বলি, বিষবৃক্ষ শেষ হয়ে গেল, বঙ্কিমচন্দ্র আবার পাঠককে সম্বোধন করছেন সরাসরি। কি জানি তার মনে ভয় ছিল যে আমার এই মূর্খ পাঠকেরা যদি না বোঝে, একটু বুঝিয়ে দেওয়া দরকার। তাই তিনি লিখছেন যে আমরা বিষবৃক্ষ সমাপ্ত করিলাম, নারী, ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে, নারী। এটা কি লেখক কেন্দ্রিক পাঠকৃতি নয়? সেখানে পাঠকের ভূমিকা কতটা, অর্থাৎ এটা সম্পূর্ণতই একটি আকরণবাদী পাঠ ছাড়া অন্য কিচ্ছু তুমি করতে পারবে না যদি করতে যাও। আর
তার উল্টো দিকে দেখো, যাকে মুক্ত পাঠকৃতি, অর্থাৎ যখন তুমি তার সমাপ্তিতে যাবে তুমি টের পাবে এটা আসলে সমাপ্তি নয়, এটা আপাত সমাপ্তি, সেটা সমাপ্তিবিহীন উপসংহার। যেমন কমল কুমার মজুমদার মশায়ের অন্তর্জলি যাত্রা, এইরকম অপূর্ব সমাপন তুমি ভাবতে পারো? তুমি ভাবতে পারো পথের পাঁচালীর অপূর্ব সমাপন, কবিতার মতন আশ্চর্য ইন্দ্রজাল ভরা বাচন, এবং সেটাও তো মুক্ত সমাপন। সেখানে পাঠকই সর্বস্ব, এরপরে পাঠক কি করবেন এটা নিয়ে লেখকের কিছু মাথা ব্যথা নেই। এটা হচ্ছে পাঠক কেন্দ্রিক পাঠকৃতি। এই টেক্সটে রিডারই সব, রিডারই মূল সূত্রধার। এই দুরকম ভাবে আমরা, এইবার যে বললাম আরো অনেক রকম করা সম্ভব, কিন্তু এই দুরকম ভাবে পাঠকের ভূমিকার দিক কথা মাথায় রেখে বা লেখকের যে ভূমিকার কথা যদি মাথায় রাখো, তাহলে তোমাকে মূলত এই দুটি ধারার বয়ান বা পাঠকৃতি বেছে নিতে হবে, এবং সেই অনুযায়ী তুমি ঠিক করে নেবে যে কোন লেখাটা তুমি কিভাবে পড়লে তার প্রতি সুবিচার করতে পারো। কারণ তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য তো তাৎপর্যের গ্রন্থনা তৈরি করা। তুমি তো হয়তো পাওনি বইটা, আমার সর্বশেষ বইটা বেরোলো তো এই করোনার শুরু হওয়ার সময়ে, দেশের ওই তোমার গাদামারের যে বইটা, হ্যাঁ গাদামারের যে, আমি যেটাকে বলি হেরমেনিউটিক্স এর বাংলা করেছি তাৎপর্য প্রতীতিবাদ। আমরা যাই করি, যাই বলি, যাই লিখি, সবই তো তাৎপর্যের জন্য, অনুরণনের জন্য, ওই রাসেলের জন্য, ওই নুয়েন্সের জন্য। এই নুয়েন্সটা আমরা পরিমাপ করতে যদি পারি তাহলেই বুঝবো যে পাঠক হিসেবে আমি উতরে গেছি। এই জন্য হেরমেনিউটিক্স এর পাঠ, অর্থাৎ 102 বছর যিনি বেঁচে ছিলেন সেই অসাধারণ মনীষী গাদামারের অনুসরণ আমাদের করতেই হবে। আর বাংলায় আমার বইটাই গাদামার সংক্রান্ত একমাত্র বাংলা বই, সেটা যদি ক্ষমা জ্ঞান না করে পড়ে নাও কখনো বিশ্বজিৎ, তাহলে হয়তো দেখবে যে আমি কিছু বলতে চেয়েছি। এইটা হচ্ছে গিয়ে কথা। কিন্তু ওই যে আমরা আজকে শেষ হয়ে না হইল শেষ, চিরকালীন ছোট গল্পের জায়গায় এসে গেলাম, এবং তুমি হয়তো একটু ক্ষুণ্ণ হলে আমি তোমার আগের কথার জবাবটা দিলাম না। আসলে এটা একটি এতে বলা অপারগ। আমি একটি টেক্সটের ভেতরে বেশি আমি যাব না, কারণ যদি ভবিষ্যতে সুযোগ পাই, অবকাশ যদি ঘটে কখনো, তাহলে চেষ্টা করে দেখা যেতে পারে আমি কি বুঝেছি। এবং আলাপনের মধ্য দিয়ে, দৃঢ়ালাপের মধ্য দিয়ে আমার নিজেরও তো অনেক আমার উন্নতি হবে, আমার নিজের কাছে অনেক কিছু স্পষ্ট হবে। এই জন্য রোলাবাদ তো সবকিছু স্পষ্ট করতেই চান। 2-4 মিনিটে আমরা শেষ করব। তো আমরা যে বলি যে ওই টেক্সটটা হচ্ছে লিভিং টেক্সট, ওটা হচ্ছে সাসপেন্ডেড টেক্সট, ওটা হচ্ছে ডেড টেক্সট, এটা কিসের ভিত্তিতে আমরা বলি? এটা কিসের ভিত্তিতে? যেমন এটার ভিত্তিতে বলি, যেমন ধরো, হ্যাঁ বলো কি বলছিলে, থেমে গেল। যেমন রবীন্দ্রনাথের রক্তগৌরবী, আমরা যদি এটাকে বলি যে এটা আজকে পর্যন্ত একটা লিভিং টেক্সট, কিংবা রবীন্দ্রনাথের ডাকঘরের কথা যদি আমরা বলি, যেটা তোমার কাছে এখনো তাৎপর্য নিয়ে আসে, এখনো তোমাকে বাধ্য করে এটা নিয়ে ভাবতে, এটাই লিভিং টেক্সট। এর কোনো মৃত্যু হয় না। শেক্সপিয়ারের হ্যামলেট আজও লিভিং টেক্সট। ঠিক ঠিক ঠিক। আর ডাকঘর থেকেও তো আমরা মাঝে মাঝে কিছুটা পাই। যেমন আপনারই তো একটা কবিতা আছে, নিরালির ঘরে বুঝি সুধাকেও ভুলেছে অমল, আপনার কবিতার একটা বিখ্যাত। তো ডাকঘর থেকেও তো এগুলো আমরা পাই। তো ডাকঘরকে আমরা কি বলবো? ডাকঘরকে ইট ইজ অলসো এন ওপেন টেক্সট। ওই যে শেষ কথাটা ভাবো তো, যে অমলকে বলো সুধা তাকে ভোলেনি, কথাটা কি শেষ হলো, নাকি তার অনুরণন ছড়িয়ে পড়লো কাল থেকে কালান্তরে, পর্ব থেকে পর্বান্তরে, এবং যাকে আবিষ্কার করাই হচ্ছে। এবং এটাকে তুমি সাসপেন্ডেড টেক্সট বলতে পারো।
একটু তফাৎ আছে লিভিং টেক্সট আর সাসপেন্ডেড টেক্সটের মধ্যে। লিভিং টেক্সট মানে যেটা তোমার সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, মানবিক সমস্ত দিকে তোমার কাছে প্রাসঙ্গিক হয়ে থাকে, এটা হচ্ছে রক্তকরবী। ডাকঘর এই অর্থে কিন্তু এটা সর্বার্থ সাধক অবশ্যই, কিন্তু সেটা সাসপেন্ডেড, তাকে সেটা এখনো অপেক্ষা করে আছে উপযুক্ত পাঠকের, উপযুক্ত গ্রাহকের, যে তার মধ্য থেকে সেই সাসপেন্ডেড মিনিংকে সঞ্চরমান নদীর মতো বইয়ে দেবে তার ভেতরে। এই জন্য সেটা। আচ্ছা আর ডেড আচ্ছা টেক্সটের উদাহরণ তো ভুরি ভুরি। ডেড টেক্সট মৃত, কিচ্ছু করার নেই। এক সময় যতই নাম লিখুক, যতই নাম করে থাকুক, যতই তাকে নিয়ে তুমি হাল্লা করে থাকো, যেমন বিবর, কিছু মনে করো না, এটি ইজ এ হ্যাঁ ডেড হ্যাঁ টেক্সট। এটা আমার কাছে কোনো তাৎপর্য বয়ে আনে না। ঠিক সমরেশ বসুর বিবর ডেফিনেটলি এটা একটা ডেড টেক্সট। আরো আছে, ঠিক আর শত্রু বাড়িয়ে লাভ নেই, অতএব আর থাক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা তো প্রায় প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। ফজলুল হক বাংলাদেশ থেকে লিখছেন, আমি একটু আগেই দেখছি যে হম। যেতে নাহি চাই। অর্থাৎ এই আলোচনা চলুক, আমরা ফজলুল হক না বাংলাদেশ থেকে না, লিখছেন। ফজলু আর গলা আর দেবে, কণ্ঠস্বর আর দেবে না আমাকে, আরে এলাও করবে না। তো এরা সব একদিনে শেষ করছো কেন? এটা ঠিক ঠিক আগামী আরেকদিন আরো কিছু হবে, কি আছে, একদিনে হ্যাঁ সব শেষ করা যাবে? অমৃত কুম্ভের সন্ধানে আমরা যাত্রা করেছি, একটু ঠিক একটু ঠিক করে ঠিক ঠিক। অমৃত একটু একটুই ভালো। আমার মনে হয় যে আমরা তো রোলাবার্ট নিয়ে আকরণেই পড়ে থাকলাম, আকরণোত্তরের জায়গাতে আমরা আজকে যেতে না, পারি। এসেছি আমরা, কিছু কিছু এসেছি, কিন্তু আরো কথা বলা, অনেক কিছু বলা দরকার। হ্যাঁ, আরো অনেক কিছু কথা বলা দরকার। তো হুম। তাছাড়া একটা বই রোলাবার্টের, এটাও গুরুত্বপূর্ণ, সেটা আগামী দিন আমরা আলোচনা করব। রোলাবার্ট বাই রোলাবার্ট, হ্যাঁ। এটা একটা রোলাবার্টের একটা গুরুত্বপূর্ণ বই। তো যাই হোক, তো সম্মানিত দর্শক শ্রোতা, বুঝতেই পারছেন যে রোলাবার্ট নিয়ে আমাদের আলোচনা আজকে মোটেই কিন্তু শেষ হয়নি। এবং আমরা রোলাবার্ট নিয়ে আরেকটা পর্ব আমরা আমাদের করতেই হবে। রোলাবার্টের আরো নানা দিক আছে, সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর রোলাবার্টের এই আকরণবাদ, আকরণোত্তরবাদ, এগুলো দিয়ে বিভিন্ন টেক্সটকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, বিশ্লেষণ করতে পারি, তো সেগুলোও আমরা দেখে নেব। তো আমি আহ শ্রদ্ধা জানাচ্ছি শেষ পর্যন্ত অধ্যাপক তপোধর ভট্টাচার্যকে, তো যে তিনি আমাদের সময় দিলেন, এবং প্রায় 1.25 ঘন্টা ঘন্টা হয়ে গেছে। দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন, এবং বিভিন্ন আহ দর্শকের বিভিন্ন কমেন্ট দেখে আমি বুঝতে পারছি যে দর্শক শ্রোতারা খুব বেশি আগ্রহ প্রকাশ করেছেন আজকের আলোচনার জন্য। এবং আজকের আলোচনাটা খুবই জরুরি ছিল, খুবই জরুরি ছিল। তো আগামী আরেকদিন আমরা সময় করে রোলা বার্ট নিয়ে আমরা বসবো। তো এই যে আজকে আপনি প্রস্তাবও করলেন যে আমরা এক একটা টেক্সট নিয়ে আমরা বসবো, আমরা সেটা একটা বিশ্লেষণে আলাদা বসবো, সিরিজ করতে পারো তোমরা। আলাদা সিরিজ। হ্যাঁ, এবং আমার মনে মনে একটা আছে যে আমরা সেটা রণবীরপুর কাছ থেকে দিয়ে শুরু করতে পারি। তো দেখা যাক, রণবীরপুর কাছ থেকেও যদি সঙ্গে থাকেন, কথা নাই বা না, বললেন রণবীর তিনি। কাছে যেটা আমি যতদূর জানি, না 12 তারিখ যেটা, সেটা একটা টোটাল ব্যাপার নিয়ে রণবীর আলাপ করতে হবে, শুধু একটা টেক্সট নিয়ে করতে গেলে মুশকিল। তাহলে আবার আমরা রণবীর সম্পর্কে অনেকে হয়তো জানেন না, তাদের কাছে জানানোও তো আমাদের কর্তব্য। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক রণবীর আমাদের এই অঞ্চলে জন্ম নিয়েছেন বলে যে তার গল্প, তার উপন্যাস, তার সাহিত্য চিন্তা, এই বিষয়গুলো তো একটু আরো মানে অনেক গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা দরকার, নয় কি? সেই জন্য ঠিক ওইটা ঠিক একটা আলাদা একটা ইয়ে করতে হয়, এবং এটা পরিকল্পনা মাফিক করাই ভালো। হুম, ঠিক 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 আছে, আমি আমার কথা এটা বললাম, তোমরা ভেবে দেখবে। না, ঠিক আছে, এটা খুব বেশি জরুরি। এবং আমরা দর্শক শ্রোতাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা খুব শীঘ্রই
রণবীর পুরকাস্তের সামগ্রিক সৃষ্টি ভুবন নিয়ে আলোচনা আমরা করব, আমরা বসবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। উত্তরসূরি গ্রুপকে, আমাদের দর্শক শ্রোতাকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানেই। ওই যে আপনি আপাত সমাপ্তি বললেন না, আজকে আপাত আপাত সমাপ্তি আমরা সমাপ্তি। আপাত সমাপ্তি ঘোষণা এই করছি। জন্যে শুভরাত্রি সবাইকে, এবং আবার দেখা হবে। আবার দেখা।